আমার বয়স প্রায় 32। প্রায় বললাম এই জন্যে যে মাসের হিসেবে একটু গন্ডগোল আছে। আমার বাবার খাতাপত্রে লেখা আমার জন্ম ডিসেম্বর মাসের 3 তারিখ। আমার মা নিজেও বলেন ডিসেম্বর। মা বাবার কথাই এসব ক্ষেত্রে সঠিক বলে ধরে নেওয়া হয়, কিন্তু আমার যেখানে জন্ম সেই নানার বাড়িতে সবাই জানে আমার জন্ম হয়েছে জানুয়ারির 3 তারিখ। পুরো একটা মাসের গন্ডগোল। 1 মাসের তফাৎ এমন কিছু না, আমি অতি নগণ্য ব্যক্তি। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষেরই জন্মের দিন তারিখে গন্ডগোল আছে। তবে কয়েকদিন ধরে মনে হচ্ছে 1 মাস খুব কমও নয়। আমার আয়ু যদি 32 বছর হয়, তাহলে 1 মাস হচ্ছে আমার মোট জীবনের 384 ভাগের 1 ভাগ। অনেকটা সময়। 30 দিন মানে হচ্ছে 720 ঘন্টা। আরো ছোট করে বললে 25 লক্ষ সেকেন্ডেরও বেশি। খুব একটা হেলাফেলা করার মতো ব্যাপার নয়। গত 15 দিন ধরেই এইসব তুচ্ছ বিষয় নিয়ে আমি ভাবছি। তুচ্ছ বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, কারণ গত 15 দিন ধরেই আমি হাসপাতালে ভর্তি হবার চেষ্টা করছি। ভর্তি হতে পারলেই তলপেটের ডুওডেনালের মুখে একটা অপারেশন হবে। কবুতরের ডিমের মতো একটা টিউমার ডাক্তাররা সরিয়ে ফেলতে চেষ্টা করবেন। টিউমারটি ম্যালিগ্যান্টেড কিনা তা আমাকে কেউ বলছে না। ডাক্তাররা কাজ ঝাঁকুনি দিয়ে শুধু বলছে, আরে এইসব নিয়ে আপনারা তো চিন্তা কিসের, হাসপাতালে আগে ভর্তি হয়ে যান, তারপর দেখা যাবে। কিন্তু ডাক্তারের কাজ ঝাঁকুনিটা আমার ভালো লাগেনি, যেন খুব চেষ্টা করে ঝাঁকানো। এর চেয়েও সন্দেহজনক হচ্ছে দ্বিতীয়বার যখন এক্স রে রিপোর্ট নিয়ে তার কাছে গেলাম এবং ভিজিট দিতে গেলাম, তিনি আময়িক ভঙ্গিতে হেসে বললেন, আরে একবার তো ভিজিট দিয়েছেন, আবার কেন? ভিজিট নেওয়ার ব্যাপারে কোনো ডাক্তার আপত্তি করেন বলে জানতাম না। ইনি এই বাড়তি দয়াটি কেন দেখাচ্ছেন? আপনি একটু সিট জোগাড় করুন, দ্য আর্লিয়ার ইজ দ্য বেটার। চেষ্টা তো করছি, পারছি না। রোজ যাবেন, রোজ খোঁজ নেবেন, তাহলেই পেয়ে যাবেন। আমি রোজই যাই, হেঁটে যাই, রিক্সায় করে ফিরি। ঘন্টাখানিক সময় কাটে হাসপাতালে। খুব যে খারাপ কাটে তা না। অ্যাডমিশন সেকশনের বেশ কয়েকজনের সঙ্গে আমার খাতির হয়েছে। একজন হচ্ছে মতি ভাই, অসম্ভব রোগা মানুষ। সাধারণত রোগা মানুষেরা লম্বা হয়, মতি ভাই বেটে। তার কাছে বসলেই তিনি নিচু গলায় অনবরত কথা বলেন। বিরক্তিতে কপাল কোচকান এবং কিছুক্ষণ পর পর দেয়াশলাইয়ের কাঠিতে দাঁত খোঁচান। আমাকে দেখলে চায়ের অর্ডার দিয়ে গলা নিচু করে বলেন, হবে হবে, ধৈর্য ধরেন, হবে। আমি ধৈর্য ধরি। খানিকক্ষণ তার সঙ্গে গল্পগুজব করে ঘরে ফিরে 1 মাসের হিসাব করি। 1 মাস হচ্ছে 720 ঘন্টা, 43,200 মিনিট, 25,99,000 সেকেন্ড। দীর্ঘ সময়। আমার বন্ধুরা শেষ পর্যন্ত একটা কেবিন জোগাড় করেই ফেললো। কেবিন নাম্বার 211। বন্ধু বান্ধবরা জোগাড় করলো বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, করলো মনসুর। বিয়ের পর তার কিছু নতুন যোগাযোগ হয়েছে। তার শ্বশুর বাড়ির লোকজন যে কোনো কারণেই হোক বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষদের চেন। মনসুরের বিয়েতে একজন মেজর জেনারেল পর্যন্ত এসেছিলেন। মেজর জেনারেলদের চেহারা এমন সাধারণ হয় আমার জানা ছিল না। এরাও পাঞ্জাবি গায়ে দিয়ে বিয়ে খেতে আসে এবং রোস্টের টুকরা বদলে দিতে বলে দেখে আমি যথেষ্ট অবাক হয়েছিলাম। মনসুরের শ্বশুর তাকে তুই তুই করে বলছিলেন, সেও এক বিস্ময়। আমার সিট জোগাড় করার ব্যাপারে এই ভদ্রলোকের হাত আছে বলে আমার ধারণা। মনসুর অবশ্য ভেঙে কিছু বলল না, শুধু বলল, খুব ভালো ঘর, দিনরাত হাওয়া খেলে। ভাবটা এরকম যেন হোটেলের ঘর পছন্দ করছি, হাওয়া খেললে নেব না তো নেব না। আমি বললাম, কবে যেতে হবে? সোমবার। সোমবারে খালি হবে, যে আছে সে রিলিজ হয়ে যাবে। জন্মের রিলিজ নাকি? আরে না, অসুখ সেরে গেছে, এখন পেশেন্ট বাড়ি যাচ্ছে। ও, তাহলে ঠিক আছে। কিন্তু এটা বলে মনসুর গলা টেনে অনেকক্ষণ ধরে হাসলো, যার মানে হচ্ছে পেশেন্টের বাড়ি যাওয়ার ব্যাপারটা ঠিক নয়, পুরোপুরি রিলিজ হয়ে অন্য কোথাও যাবে। হ্যাঁ, তুই প্রিপারেশন নিয়ে নে। কি প্রিপারেশন নেব? কাপড় টাপড় গুছিয়ে ফেল। থার্মোফ্লাক্স আছে না? নেই না? একটা থার্মোফ্লাক্স দরকার। থার্মোফ্লাক্স দিয়ে কি হবে? এই চা টা খাবি বললেই এনে দিবে। মনসুর খুব উৎসাহ দেখাতে লাগলো। হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারটায় সে একটা উৎসব নিয়ে আসতে চেষ্টা করছে, যেন খুব ফুর্তির ব্যাপার। বড় সুটকেস আছে? না। হ্যান্ডব্যাগ তো আছে? আছে বোধহয়, দেখ চৌকির নিচে। মনসুর আমার সবুজ রঙের হ্যান্ডব্যাগ টেনে বের করলো এবং তৎক্ষণাৎ পরিষ্কার করতে বসলো।
কিন্তু সোমবার এখনো অনেক দেরি। আজ মাত্র বুধবার এবং বুধবারও শেষ হয়ে যায়নি, সবে শুরু হয়েছে। এখন বাজছে 10টা। আমি বললাম, চা খাবি? খাবো। এই হ্যান্ডব্যাগ নিয়ে যেতে পারবি না? হ্যান্ডেল ফ্যান্ডেল নেই, আমি একটা নিয়ে আসবো, আর থার্মোফ্লাস্কও আমি আনবো। ঠিক আছে, আর কি কি লাগবে বল, একটা লিস্টি করে ফেলা যাক। হাসপাতালে যেতে হলে কি কি নিতে হয় কে জানে। টুথপেস্ট এবং টুথব্রাশ, এই দুটা জিনিস নিশ্চয়ই লাগে। টুথপেস্ট আছে, এ মাসের 2 তারিখে কেনা হয়েছে। চিরুনি নিতে হয় নিশ্চয়ই, নাকি চিরুনি দিয়ে মাথা কেউ আছড়ায় না? রোগীদের এসব করতে নেই। হাসপাতাল সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। প্রায় 1 যুগ আগে বড় আপা হাসপাতালে গিয়েছিলেন। সেই যাওয়া ছিল উৎসবের যাওয়া। আমাদের মধ্যে দারুণ হইচই ও উত্তেজনা। একটি প্রকাণ্ড সুটকেস ঠেসে বোঝাই করা হলো। সেখানে সকালে পরার শাড়ি, বিকেলে পরার শাড়ি, গায়ে মাখার পাউডার, পানের মশলা সবই ছিল। বড় আপা ক্রমাগত কাঁদছে। আমাদের খুব ফুর্তি, সবাই হাসছি। আমি এবং আমার মেজো ভাই ছুটে গিয়ে বেবি ট্যাক্সি নিয়ে এলাম। বড় আপা তার বিশাল পেট নিয়ে কাঁদতে কাঁদতে উঠল বেবি ট্যাক্সিতে। বড় সুখের যাত্রা। আমার বাবা, যিনি প্রায় কোনো ব্যাপারে উৎসাহ প্রকাশ করেন না, মুখ সবসময় আমসি করে রাখেন, তাকেও দেখা গেল হাতে সিগারেট নিয়ে হাসি মুখে কথা বলছেন। দুলাভাই লাজুক ভঙ্গিতে বড় আপার পাশে গিয়ে বসলেন। আমার মা বললেন, বুঝলু, তুমি বাদিকে বসো। মার অনেক ডান বামের ব্যাপার ছিল। দুলাভাই বাধ্য ছেলের মতো কথা শুনলেন। মা বেবি ট্যাক্সিতে ওঠার আগে 3 মিনিট দাঁড়িয়ে লম্বা কি একটা দোয়া পড়লেন। খুব সম্ভব সূরা আর রহমান। এই দোয়াটি তার খুব পছন্দ। খুব নাকি কড়া দোয়া, খুব কাজের। মার দোয়া অবশ্যই সবসময় কাজ করে না। কাজ করলে বড় আপা হাসপাতাল থেকে ফিরত, কিন্তু সে আর ফেরেনি। 12-13 বছর আগের ব্যাপার, এখন আর সবকিছু পরিষ্কার মনে নেই। কষ্টের ব্যাপারগুলো মানুষের ভালো মনে থাকে না। যেমন আমার মেজো ভাইয়ের জার্মানি যাওয়ার ব্যাপারটা। একদিন সন্ধ্যাবেলা মুখ কাচুমাচু করে বলল সে জার্মানি যাচ্ছে। বাবা প্রচন্ড ধমক লাগালেন। কি বলছিস এইসব? জার্মানি যাচ্ছি মানে? ফাজলামো। বাবা বিদেশ যাত্রার পক্ষপাতী নন এবং এজন্যই ধমকাচ্ছেন তা কিন্তু নয়। তিনি না ধমকে কথা বলতে পারেন না। পরবর্তী সময়ে আমি এর কারণ বের করেছিলাম। বাবার চাকরিটা ছিল ছোট, অফিসে সবাই তাকে ধমকাতো। বাসায় এসে তা ভুলতে চেষ্টা করতেন এবং প্রায় প্রতিটি ব্যাপারেই চেঁচাতেন। জার্মানির ব্যাপারেও তিনি চেঁচাতে শুরু করলেন। পাখা উঠেছে, জার্মানি, আমেরিকা, টাকা দিবে কে? কাছ থেকে আসবে? টাকা দিতে হবে না। যাবে কিভাবে? সাঁতার দিয়ে? হ্যাঁ, সন্তরণ। টাকা ওরাই দিচ্ছে, স্কলারশিপ। আমাদের বিস্ময়ের সীমা রইল না। চিরকাল শুনে এসেছি ওর ভাই বাইরে যাচ্ছে, ওর চাচা যাচ্ছে, মামা আমেরিকা থেকে জিন্সের প্যান্ট পাঠিয়েছে, খালা জাপান থেকে হাওয়াই শার্ট পাঠিয়েছে। শুধু আমাদের এসব ব্যাপার কখনো ছিল না। কাজেই মেজো ভাইয়ের ব্যাপারটা আমাদের কারোর বিশ্বাসও হলো না। তবু একদিন সে বেমানান একটা কর্ডের কোট পরে সত্যি সত্যি জার্মানি চলে গেল। এয়ারপোর্টে বাবা কেঁদে রেঁদে তার চারপাশে ভিড় জমিয়ে ফেললেন। আরো অনেকের আত্মীয় স্বজন যাচ্ছিল, তাদের হয়তো কাঁদার ইচ্ছা ছিল না, কিন্তু বাবার কান্না দেখে সবার চোখেই পানি এলো। বাবার শোকের ভঙ্গি সবসময় এরকম। বড় আপার মৃত্যুর খবর পেয়ে তিনি যে গভীর দুঃখের প্রকাশ দেখিয়েছিলেন, জগতের আর কোনো বাবা এরকম দেখিয়েছেন বলে আমার জানা নেই। তিনি অন্ন জল স্পর্শ করেননি। আমি সেদিন বাবার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছিলাম। বড় আপার প্রতি বাবার একটা আলাদা পক্ষপাতিত্ব ছিল। বড় আপার প্রতি তার মমতা ছিল এবং এটা এত বেশি পরিমাণে ছিল যে সবার চোখে পড়ত। একবার ঈদের সময় বোনাস পেলেন না। বোনাস না পেলে ঈদের কাপড় হয় না, আমরা জানতাম। কাজে আমরা বেশ সহজভাবে পুরনো কাপড় লন্ড্রি থেকে ইস্ত্রি করিয়ে আনলাম। নতুন কাপড় কিছুই না দেয়াটা খারাপ বলে আমরা 3 ভাই 3 জোড়া মোজা পেলাম। নতুন মোজার সঙ্গে ম্যাচ করবার জন্য আমরা বুট পালিশওয়ালার কাছ থেকে জুতা পালিশ করিয়ে আনলাম। 1 টাকা নিল প্রতি জোড়া। ঈদের আগের রাতে দেখি বাবা বড় আপার জন্য সাদার মধ্যে লাল ফুল আঁকা একটা ফ্রক নিয়ে এসেছেন। আমাদের কারো জন্য কিছু আনেননি এবং এজন্য তাকে বিন্দুমাত্র লজ্জিত বা দুঃখিত মনে হলো না। আমাদের মধ্যে সবচেয়ে জেদি হচ্ছে অনু। সে বলল, আমি ঈদ করব না। বাবা হুঙ্কার দিয়ে উঠলেন, তুই ঈদ না করলে কি ঈদ আটকে থাকবে? যত ফালতু কথা সব। ঈদের দিন আমরা সবাই মুখ কালো করে ঘুরে বেড়াতে লাগলাম। বড় আপার হাত ধরে নির্বিকার ভঙ্গিতে তার বন্ধুদের বাড়িতে বেড়াতে গেলেন। বড় আপা ছাড়াও যে তার আরো ছেলে মেয়ে আছে তা বোধহয় তিনি মনে করতেন না।
যাই হোক, মনসুর চায়ে চুমুক দিয়ে বলল, ফাইন চা। চা তেমন কিছু ফাইন নয়, কিন্তু মনসুর আজ সবকিছুই ফাইন বলবে। আলগা একটা ফুর্তির ভাব মুখের ওপর ঝুলিয়ে রাখবে। খুব সম্ভব ওর ধারণা হয়েছে হাসপাতাল থেকে আমি আর ফিরবো না, ডাক্তার রোগী হয়তো কিছু বলেছে। মনসুর আবার বলল, ফার্স্ট ক্লাস চা হয়েছে রে, আরেক কাপ খাবি? না না। আমি সিগারেট ধরালাম। অন্য সময় হলে মনসুর ছো মেরে সিগারেট নিয়ে ফেলে দিত, আজ কিছুই করলো না। এসব ভালো লক্ষণ না। তাহলে কি ফেরার লক্ষণ একেবারেই নেই? ওয়ান ওয়ে জার্নি। পিজির যে ডাক্তার আমার অপারেশন করবেন তার কথাবার্তা অবশ্যই সেরকম মনে হয় না। আমার ধারণা ছিল বুড়ো না হলে প্রফেসর হওয়া যায় না, কিন্তু এ ভদ্রলোকের বয়স মনে হয় 40ও হয়নি। কানের কাছের কয়েকটি চুল শুধু পাকা, চমৎকার চেহারা। দেখে মনে হয় এই লোকটি রাগ করতে জানে না, চেঁচিয়ে কথা বলতে জানে না। এ শুধু সবার সঙ্গে মজার মজার গল্প করে এবং ছুটি ছাটা পেলেই ছেলে মেয়েদের হাত ধরে পার্কে টার্কে বেড়াতে যায়। ভদ্রলোক কথাবার্তাও খুব চমৎকার। শুরু করলেন এইভাবে, তারপর ফরিদ সাহেব, পেট কাটবার জন্য তৈরি তো? চর্বি টর্বি বিশেষ নেই, আরাম করেই চামড়া কাটা যাবে। সার্জন হয়ে কি মুসিবত হয়েছে জানেন, কাউকে দেখলেই কেটে ফেলতে ইচ্ছা করে। ডাক্তারদের নিয়ে একটা ভালো রসিকতাও করলেন। এক রোগীর অপারেশন হবে, তাকে অপারেশন টেবিলে শোয়ানো হয়েছে। সে কাপা গলায় সার্জনকে বলল, স্যার, এটা আমার প্রথম অপারেশন, বড় ভয় লাগছে। সার্জন ভদ্রলোক তখন নার্ভাস গলায় বললেন, আমারও প্রথম অপারেশন, আমারও ভয় লাগছে ভাই। রোগীকে এনসেথিসিয়া করা হচ্ছে। জ্ঞান হারাবার আগে মুহূর্তে রোগী শুনল সার্জন সাহেব এক মনে দোয়া ইউনুস পড়ছেন। গল্প শেষ করে তিনি শব্দ করে হাসলেন। বড় ডাক্তাররা এত শব্দ করে হাসে না এবং গল্প গুজবও করেন না। ডাক্তার সাহেব আবার ঘর কাঁপিয়ে হাসলেন এবং তার জীবনের প্রথম অপারেশনের গল্প বলতে লাগলেন। বেশ জমাট গল্প। ইনি আমার সঙ্গে এমন গল্পগুজব করেন না সবার সঙ্গেই করেন? শুধু আমার সঙ্গে করে থাকলে তার অর্থ অন্যরকম হয়। মনসুর উঠে দাঁড়ালো, সহজ সরফল বলল, অফিসের সময় হয়ে গেল। হ্যাঁ যাই, বিকালে আসবো। চল এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, শুয়ে থাক, তুই ঘুম দে। সোমবার থেকে শুয়েই থাকবো, এখন একটু হাঁটাহাঁটি করি। আমি মনসুরকে মোড় পর্যন্ত এগিয়ে দিলাম। চেনা পানের দোকান থেকে 10টা 5-5 কিনলাম। মনসুর দেখলো, কিছুই বলল না। ভালো লক্ষণ নয়, তার নিষেধ করা উচিত ছিল। বিকেলে ঘরে থাকিস? আমি আসবো। কাজ থাকলে আসার দরকার নেই। না, কিছু কাজ না। আর শোন, রাতে আমার এখানে খাবি, আমি বউকে বলে এসেছি। ঠিক আছে। সিগারেট খাবি নাকি একটা? মনসুর একটা সিগারেট ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলো। আমার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। মানুষের উপর আমার মায়া পড়ে না, কিন্তু জড়বস্তুর উপর সহজেই মায়া পড়ে যায়। আমার সবসময় মনে হয় জড়বস্তুরও যেন একটা আলাদা জীবন আছে এবং তারাও যেন মানুষের মতো ভালোবাসতে পারে। ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় অ্যালাউ হবার জন্য ছোট মামা আমাকে একটা রাইটার কলম কিনে দিয়েছিলেন। রোজ এটাকে বালিশের নিচে নিয়ে ঘুমাতাম এবং ঘুমাবার আগে তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তাও বলতাম। এই ঘরটির উপর আমার মায়া পড়ে গেছে। দীর্ঘদিন থাকলাম এখানে, প্রায় 2 বছর। 32 বছর যদি আয়ু হয় তাহলে জীবনের 16 ভাগের 1 ভাগ। বড় দীর্ঘ পরিচয়। 10 ফুট বাই 8 ফুট এই কামরায় আর কি কোনোদিন ফিরে আসবো? কত পরিচিত জিনিস চারিদিকে, কত কিছুই না আছে। লেজ নেই একটি, বুড়ো টিকটিকি, এর কোনো সঙ্গী বা সঙ্গিনীও নেই। এর পাশে অন্য কোনো টিকটিকি কোনোদিন দেখিনি। আরো 2টি আছে, তারা প্রেমিক প্রেমিকার মতো একসঙ্গে ঘুরে বেড়ায়। এই বুড়োটির সাথীরা একা ছেড়ে গেছে। বাথরুমে কুৎসিত একটা মাকড়সা আছে। সে শুধু কুৎসিত নয়, ভয়াবহ। তার পেটে চকচকে রূপালী একটা ডিমের থলি। এই থলি নিয়ে বেশিরভাগ সময় বেসিনের নিচে কোনো এক অন্ধকার কোণে লুকিয়ে থাকে। রাত দুপুরে হঠাৎ করে বেরিয়ে এসে আমাকে দারুণ চমকে দেয়। আমার এই ঘরে একটিমাত্র জানালা, বেশ বড়সড় জানালা, তবে তেমন কিছু জানালা দিয়ে দেখা যায় না। শুধু পাশের ফ্ল্যাটের অনেকখানি চোখে পড়ে। একটি বালিকাকে প্রায়ই দেখি বারান্দায় বসে আচার খাচ্ছে কিংবা পা ছড়িয়ে বই পড়ছে। সুন্দর দৃশ্য। এই মেয়েটির উপরও মায়া পড়ে গেছে। সোমবারের পর এই চমৎকার দৃশ্যটিও হয়তো আর দেখা যাবে না। জীবনের 16 ভাগের 1 ভাগ যেখানে কাটলো তার উপর মায়া তো পড়বেই, পড়াই স্বাভাবিক।
টাঙ্গাইলের এক হোটেলে একবার 7 দিন ছিলাম। এমন মায়া পড়ে গেল, ছেড়ে চলে যায় আসবার সময় বুক হু হু করতে লাগলো, চোখ ভিজে ওঠার উপক্রম। আমি পায়ের কাছে কাঁথাটা টেনে নিলাম। বাইরে রোদ নরম হয়ে আসছে, মেঘ জমতে শুরু করছে, বর্ষা আসি আসি করছে। এবার খুব জাকিয়ে বর্ষা আসবে, তার সাজসজ্জা টের পাওয়া যাচ্ছে। আমার ঘর থেকে আকাশ দেখা যায় না, কেন যেন মেঘ দেখতে ইচ্ছা করছে। আমি উঠে জানালার পর্দাটা সরিয়ে দিলাম। আচার খাওয়া সেই বালিকাটি রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কৈশোর এরকম একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় ছিল। মেয়েটির নাম নীলিমা। তার বাবা নেত্রকোনা কোর্টের পেশকার ছিলেন। সেই নীলিমাও খুব আচার খেত। ক্লাস 9-এ ওঠা মাত্র নীলিমার বিয়ে হয়ে গেল। আমি তখন ম্যাট্রিক পরীক্ষার জন্য রাত জেগে পড়ছি। বাবা রোজ একবার করে বলছেন, ডিভিশন না পেলে জুতো দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিব। নীলিমার বিয়ে আমাকে অভিভূত করে দিল। বেঁচে থাকা অর্থহীন মনে হলো। রাতে বালিশে মুখ গুজে ভেউ ভেউ করে কাঁদলাম। বড় আপা অবাক হয়ে বললেন, এই কি হয়েছে রে তোর? পেট ব্যথা। কোন জায়গায় ব্যথা দেখি? আমি আরো শব্দ করে কাঁদতে লাগলাম। বড় আপা মাকে ডেকে আনলো এবং দুপুর রাতে মা আমার পেটে তেল মালিশ করতে লাগলেন। কৈশোরের সেই বিরহ দীর্ঘস্থায়ী হয়নি। আমি যথারীতি পরীক্ষা দিই এবং সবাইকে অবাক করে দিয়ে একটি লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে আনন্দমোহন কলেজে ভর্তি হয়ে পড়ি। এই আচার খাওয়া মেয়েটির সঙ্গে খুব সম্ভব নীলিমার কোনো মিল নেই, তবু মাঝে মাঝে এই মেয়েটিকে নীলিমা ভাবতে ভালো লাগে। শুধু এই মেয়েটিকে কেন, পৃথিবীর সব বালিকাকে আমার কাছে নীলিমা বলে মনে হয়। টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করেছে। মনসুরের আসবার কথা 4টায়। বৃষ্টিতে আটকা পড়তে পেরেছে নিশ্চয়ই। দরজা খুলে বাইরে এসে দেখি বারান্দায় হারিকেন জ্বালাবার চেষ্টা করছেন করিম সাহেব। কুকারে ভাত চড়িয়েছেন বোধহয়। করিম সাহেব আমাদের মতো হোটেলের খান না, নিজে রান্না করেন। এই যে ফরিদ ভাই, আজ শরীরটা কেমন? ভালোই। ব্যথা ব্যথা নেই তো? জি না। ঘুমিয়েছিলেন নাকি? জি। দেশ ভাসিয়ে দিয়েছে বৃষ্টিতে, ক্যাটস অ্যান্ড ডগস যাকে বলে। চা খাবেন নাকি? জি না, থাক। আসেন আসেন, 1 কাপ চা খান, চা সবসময় খাওয়া যায়। করিম সাহেব ঘরে গিয়ে বসতে হলো, চাও খেতে হলো। আজকাল লোকজন আমাকে খুব খাতির করছে। অপারেশন ডেট দিয়েছে? জি না। অপারেশন আজকে ডাল ভাত হয়ে গেছে, ভয়ের কিছুই নেই। তলপেটের অপারেশন তো এখন চোখ বন্ধ করে বা হাতে করে ফেলে। করিম সাহেব আমাকে বসিয়ে রেখে কুকারের সামনে গেলেন, ভাত টিপে দেখলেন, তারপর বেশ আন্তরিকভাবে বললেন, আজ 4টা ভাত খান না আমার সঙ্গে। খাঁটি গাওয়া ঘি আছে, বেগুন ভাজা গাওয়া ঘি, তার সঙ্গে শুকনো মরিচ ভেজে দিব, খারাপ লাগবে না? আজ থাক, আরেকদিন খাবো। আজ অসুবিধা কি? বৃষ্টির দিন হোটেলে যেতে কষ্ট হবে। আসেন দুজনে মিলে খাই। আমাকে নিতে আসবে, এক জায়গায় খাওয়ার কথা আছে। এই ঝড় বৃষ্টির মধ্যে আসবে কিভাবে? হ্যাঁ, সেই কথাটাও সত্যি। বসে থাকতে থাকতে প্রায় 8টা বেজে গেল। আমি যখন প্রায় নিশ্চিত মনসুর আসবে না, ঠিক তখনই সে এলো। গা দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝড়ো কাকের মতো চেহারা। রিক্সা দাঁড় করে এসেছি, চল। মনসুরের বাসা যেতে আমার ভালো লাগে না। সে নতুন বিয়ে করেছে। নতুন বউরা স্বামীর বন্ধুদের সহ্য করতে পারে না, কিন্তু এমন ভাব দেখায় যেন স্বামীর বন্ধুদের জন্য খুব ব্যস্ত। মনসুরের বউ সে ভাবটাও দেখায় না। সে স্পষ্টতই বিরক্ত হয়। সবাই তার বিরক্তি ধরতে পারে, মনসুর পারে না। উঠতে গেলে মনসুর বলে, এত তারা কিরে, আর একটু বস, আর একটু বস। মনসুরের স্ত্রী রিনা তীক্ষ্ণ কণ্ঠে বলে, বসতে বলছে, বসুন না। মনসুর তাতে উৎসাহ পায়, হাসি মুখে বলে, রিনা, আমাদের একটা গান শোনাও না প্লিজ। আজ না, আরেকদিন। আহা, শোনাও না। এই তোর একটু রিকোয়েস্ট কর না, তোর একটু রিকোয়েস্ট করলে শোনাবে। রিকোয়েস্ট করতে ইচ্ছে হয় না, তবু করতে হয়, এবং একসময় রিনা তীক্ষ্ণ কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শোনায়। মাঘ মাসের দুর্দান্ত শীতে বসন্তের গান শুনে আমরা প্রশংসা করি। মনসুর দাঁত বের করে হাসে। এর বুদ্ধিশুদ্ধি এমনিতেই কম, বিয়ের পর আরো কমে গেছে। তার ধারণা হয়েছে এরকম একটা ভালো বিয়ে পৃথিবীর কেউ করেনি। শ্বশুরবাড়ি সম্পর্কে তার উৎসাহ সীমাহীন। কেনাকাটিতে তার স্ত্রী 1 ভাই থাকে।
তাদের নতুন কেনা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ডেন্ট পড়ে গেছে। এই নিয়ে মনসুরের চিন্তার শেষ নেই, অথচ সে ভাইকে সে চোখেও দেখেনি। মনসুরের বাসায় গেলাম। আজ অবশ্য রিনা খুব যত্ন করলো। তোয়ালে নিয়ে এলো মাথা মোছার জন্য এবং আমাকে অবাক করে দিয়ে বলল, মাথা নিচু করুন, আমি মুছে দিচ্ছি। আমি আমার বিষয় গোপন করে বললাম, কোন রমণীর কাছে আমি মাথা নিচু করি না, চির উন্নত মমশির। রিনা একটু হকচকিয়ে গেল। আমি কথাবার্তা কম বলি, এরকম কিছু বলবো আশা করেনি বোধ হয়। মনসুর উঁচু গলায় বলল, আজ আমাদের ম্যারেজ ডে। তাই নাকি? আরে গাধা, রিনার ড্রেস দেখে বুঝতে পারছিস না? বিয়ের শাড়ি। তুই আর আমি গিয়ে কিনলাম নগদ 2000 টাকায়। টাকা শর্ট পড়লো, তোর কাছ থেকে টাকা নিলাম 200 টাকা, মনে নেই? শাড়ির ব্যাপারটা আমার চোখে পড়লো না কেন? ঝড় বাদলার দিনে কোনো মেয়ে তো এমন বেনারসি পরে ঘরে থাকে না। ঘরে অবশ্য ইলেকট্রিসিটি নেই, হারিকেন চলছে, তবুও এই আলোতেও চোখে পড়া উচিত ছিল। মনসুর নিচু গলায় বলল, কেকের অর্ডার দিয়েছিলাম, সেটা আনতে গিয়ে দেরি হলো। কেকের উপরে লেখা থাকবে রিনার জন্য। শালা লিখেছে মিনার জন্য। যে লেখে সেই বেটার জন্য অপেক্ষা করতে করতে দেরি হলো। শালা আর এলোই না, কাণ্ড দেখ। কেকটা আবার কেন? রিনার ইচ্ছা, খাওয়া দাওয়ার পর কেক কাটবে। বয়স তো বেশি না, ছেলে মানুষ এখনো। নে একটা সিগারেট খা, খাবার গরম করতে সময় লাগবে। এখন অনেক কিছু আমার চোখে পড়ছে না। এত বড় একটা কেকের বাক্স সঙ্গে ছিল, কিন্তু আমার চোখে পড়েনি। আমি হালকা স্বরে বললাম, বিবাহ বার্ষিকী টার্ষিকী নিজেদের মধ্যে করতে হয়, আমাকে শুধু শুধু ডাকলি কেন? মনসুর গলা ফাটিয়ে হাসলো, যেন আমি খুব একটা হাসির কথা বলেছি। আমি বললাম, উপলক্ষটা বললে একটা কিছু আনতে পারতাম। তুই আবার কি আনবি, শুধু ফর্মালিটি। রিনা এসে একবার জিজ্ঞেস করে গেল, চা দেবো ভাই? খাবার দিতে দেরি হবে, একটা জিনিস ভাজতে হবে, কুমড়ো ফুলের বড়া। না, চা লাগবে না। খান না একটু, আমিও আপনার সঙ্গে খাবো। ঠিক আছে, আনুন। মনসুর গম্ভীর হয়ে বলল, এই রিনাকে তুই আপনি আপনি করিস কেন? তুমি করে বলবি, স্ট্রেট তুমি। আমি কিছু বললাম না। ওর এই বিচিত্র স্বভাব, বন্ধু বান্ধবকে সে তাদের দুজনের সঙ্গে মিশিয়ে ফেলতে চায়। এটা যে হবার নয় তা বুঝতে চায় না। আমি হালকা সুরে বললাম, আর কাউকে বলেছিস? না, শুধু তোকে, অনলি ইউ। কেন শুধু আমাকে কেন? তোর কি ধারণা আমি আর ফিরে আসবো না? মনসুরের মুখ কালো হয়ে গেল। এই কথাটি তাকে না বললেই হতো, কেন বললাম? রিনা চা নিয়ে এসে বসলো আমাদের সঙ্গে। বেশ লাগছে মেয়েটাকে, এমনিতে তাকে এতটা ভালো লাগে না। আমি লক্ষ্য করেছি অসুন্দর মেয়েদেরও মাঝে মাঝে অপরূপ রূপবতী মনে হয়, যেমন গায়ে হলুদের দিন। শুধু এই দিনটিতেই কোনো বিচিত্র কারণে তারা দেবী মূর্তির মতো হয়ে যায়। বাইরে বৃষ্টি পড়ছে, আমরা চা খাচ্ছি নিঃশব্দে। রিনা খুব কৌতূহলী চোখে তাকাচ্ছে আমাদের দিকে। আমি বললাম, আপনাকে খুব সুন্দর লাগছে। বিয়ের শাড়িতে সবাইকে সুন্দর লাগে। তাই নাকি? হ্যাঁ। আর কোনো কথা পাচ্ছি না। মনসুর বসে আছে গম্ভীর হয়ে। সে কি কেকের মিনাকে রিনা করেছে? আমি বললাম, কটা বাজে রে? যতটাই বাজুক, তুই বসে থাক চুপচাপ, রাতে তোকে যেতে দিব না। বলিস কি? রিনা নিচু স্বরে বলল, হাসপাতালে ভর্তি হবার আগে কয়েকটা দিন আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি কাল সকালে তোর জিনিসপত্র সব নিয়ে আসবো। নতুন জায়গায় আমার ঘুম হয় না। না হলে না হবে, ফালতু কথা। আপনি থাকবেন বলে আপনার বন্ধু চাদর বালিশ এইসব কিনে এনেছে, না থাকলে ওর কষ্ট হবে। কয়েকদিনের ব্যাপার তো, থেকে যান। মনসুর, আমি জানি আমি হাসপাতাল থেকে ফিরে আসবো না, কাজেই যে কটা দিন আমি আছি আমাকে নিজের মতো থাকতে দে। এটা নিয়ে ঝামেলা করিস না। এখানে তো কোনো কষ্ট হবে না। জানি কষ্ট হবে না, এখানে অনেক সুখে থাকবো, তবু তুই আমাকে আমার মতো থাকতে দে। আজকের রাতটা অন্তত থাকুন ভাই, বেচারা আপনার জন্য নতুন চাদর বালিশ কিনেছে। আর ঝড় বৃষ্টির মধ্যে ফেরত যাবেন কিভাবে? রাতও অনেক হয়েছে, আজকের রাতটা থাকুন, এক রাতে কি হবে? আচ্ছা ঠিক আছে, থাকবো। মনসুর মুখ কালো করে বলল, ইচ্ছা না থাকলে থাকতে হবে না, সমস্যা নেই। কিছু কিছু মানুষের বয়স বাড়ে না, তারা মনসুরের মতো সারা জীবন শিশু থেকে যায়।
আজ সারা রাত সে হয়তো কথাই বলবে না, অথচ আমাকে এখানে এনে জড়ানোর তার কোনো প্রয়োজন ছিল না। আজকের এই ঝড় জলের রাত হচ্ছে তাদের দুজনের। আজ তাদের একটা চমৎকার উৎসবের রাত। আমার এখানে স্থান কোথায়? আমাদের কারোরই মা বাবার প্রতি তেমন একটা টান ছিল না। মেজো ভাই জার্মানি গিয়ে চুপচাপ হয়ে গেল। 2 মাস 3 মাস পর পর চিঠি আসে। একটি চিঠিতে জানলাম ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় পাশ করতে পারেনি, সম্ভবত তাকে দেশে ফিরে আসতে হবে। বাবা প্রায় পাগলের মতো হয়ে গেলেন। সে অবশ্যই দেশে ফিরল না। মাস 6 পর চিঠি এলো সুইডেন চলে এসেছে। সে চিঠিতে কোনো ঠিকানা নেই, লেখা আছে এখনো কোনো স্থায়ী ঠিকানা হয়নি, হওয়া মাত্রই জানাবে। 1 বছরেও তার কোনো স্থায়ী ঠিকানা হলো না। আমরা তাকে কিছু লিখতে পারি না, কোনো খবরও দিতে পারি না। এর মধ্যে খবর পাওয়া গেল কাগজপত্র না থাকায় তাকে নাকি সুইডেনের এক জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। খবর কতটুকু সত্যি জানার উপায় নেই। সে সময় আমাদের এখানে অনেকগুলি খবর তৈরি হলো, যেগুলি তাকে জানানো গেল না। যেমন অনুর বিয়ে হয়ে গেল নারায়ণগঞ্জের এক উকিলের সঙ্গে। খুব ভালো বিয়ে, শহরের উপর তাদের বাড়ি টাড়ি আছে, ছেলের চেহারাও সুন্দর। অনুর এতটা ভালো বিয়ে হওয়ার কথা ছিল না। আমরা খুবই খুশি। পরে অবশ্যই জানা গেল উকিল সাহেব আগে একবার বিয়ে করেছিলেন এবং সেই বিয়ের একটি ছেলেও আছে। দ্বিতীয়বার বিয়ের সময় প্রথম স্ত্রীর খবর চেপে গিয়েছেন। ভদ্রলোক কেন এটা করলেন কে জানে। বিয়ের এই খবর মেজো ভাইকে জানানো গেল না। মা মারা যাবার খবরও জানানো গেল না। তিনি মারা গেলেন হঠাৎ করে। রাতের বেলা জেগে উঠে বললেন তার বুক জ্বালা করছে। বাবা গম্ভীর হয়ে বললেন, ও কিছু না, খেসারির ডাল বেশি খেয়েছো তাই অম্বল হয়েছে, 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে শুয়ে থাকো। মা তাই করলেন। শেষ রাতে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন ফুড পয়জনিং। আলু পটলের তরকারি এবং খেসারির ডাল খেয়ে আমাদের কারো কিছু হলো না, মার ফুড পয়জনিং হয়ে গেল। কোনো মানে হয়? বৃষ্টিটা থেমে গেছে। মনসুরদের বাসায় আমাকে একটি রুম দেওয়া হয়েছে, আমি সেই রুমে আছি। পাশের রুম থেকে এতক্ষণ মনসুর আর ওর স্ত্রী কথা বলছিল। এখন মনসুরের কথাবার্তা শোনা যাচ্ছে না। ঘুমিয়ে পড়েছে নাকি ওরা? আমি সাবধানে উঠে বসলাম। তলপেটের ব্যথাটা টের পাচ্ছি, লক্ষণ ভালো নয়। কিছুক্ষণের মধ্যে এই ব্যথা আমাকে কাবু করে ফেলবে। মনসুরকে হয়তো ডাকতে হবে। আমি প্রাণপণে ব্যথাটা সামাল দিতে চেষ্টা করলাম। কিছু কিছু জিনিসকে কিছুতেই সামাল দেওয়া যায় না, একেও যাবে না। এর নিজস্ব একটি জীবন আছে। মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে নাড়ি ভুঁড়ি ফেটে বেরিয়ে আসবে। ডাকবো না ওদের, কিছুতেই ডাকবো না। বমি করতে ইচ্ছা হচ্ছে। হারিকেনের আলো ক্রমেই বাড়ছে। ব্যথায় ঘুমিয়ে উঠলাম, কোকাতে লাগলাম। পাশের ঘর থেকে শব্দ হচ্ছে, মনসুর উঠে আসছে। রিনার গলার আওয়াজ পেলাম, কি যেন বলছে সে। আমি ক্ষীণ স্বরে ডাকলাম মনসুরকে। কেন ডাকলাম? সে কিছুই করতে পারবে না। পাশে দাঁড়িয়ে থাকা ছাড়া এখন কেউ কিছু করতে পারবে না। তবু মনে হয় কেউ আসুক, পাশে এসে দাঁড়িয়ে থাকুক। মনসুরের গলা পাওয়া যাচ্ছে, এই ফরিদ, এই কি হয়েছে? মরে যাচ্ছি, মরে যাচ্ছি আমি। মনসুর আমার হাত ধরে রেখেছে। রিনা বসে আছে আমার ডান পাশে। সে বড় ভয় পেয়েছে। রিনা ফিসফিস করে বলল, কোথায়, কোন জায়গায় ব্যথা? ঘরের আলো কমে আসছে। রিনার মুখ অসম্ভব বড় মনে হচ্ছে। রিনা আবারও বলল, কোথায় ব্যথা, কোথায়? সারা রাত বৃষ্টি হবার জন্যই বোধহয় রাস্তাঘাট ঝকঝক করছে। গাছের পাতা অন্যদিনের চেয়েও বেশি সবুজ। চারদিক চকলেটের রং তার মতো ঝিলমিল করছে। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা সকাল। অপূর্ব। এরকম একটি সকালে পুরনো কথা মনে পড়ে না, শুধু বেঁচে থাকতে ইচ্ছা করে। ভেবেছিলাম বাসে করে যাব। এই সময় মিরপুরের দিকের বাস ফাঁকা যায়, কিন্তু মনসুরের জন্য পারা গেল না। সে আমাকে কিছুতেই বাসে উঠতে দেবে না। বাসে উঠলেই নাকি আমার তলপেটের নাড়ি ভুড়ি ঝাঁকুনিতে ফেটে চৌচির হবে। সে 22 টাকা এক বুড়ো রিক্সাওয়ালাকে রাজি করে ফেললো। গলার স্বর নামিয়ে অন্তরঙ্গ স্বরে বলল, বুড়ো মিয়া, খুব আস্তে আস্তে চালাবেন, রোগী মানুষ, 2 দিন পর অপারেশন।
রিক্সাওয়ালাকে এত কথা বলার কোনো দরকার নেই, রিক্সাওয়ালা চলবে তার নিজের মতো। আমার বাবা বর্তমানে আছে নাজির ভাইয়ের সঙ্গে। নাজির হোসেন আমার বড় মামার ছেলে। বছর 2 আমাদের বাসা থেকে পড়াশোনা করেছেন। এই 2 বছরই তিনি সমগ্র পাড়ায় একটা ত্রাসের সৃষ্টি করেন। সেই সময় তিনি আইকম পড়তেন এবং নিয়মিত ব্যায়াম করতেন। তার পড়াশোনার কথা আমার মনে নেই, কিন্তু 7 সকালে বালির বস্তার উপর কিল ঘুষির কথা মনে আছে। অল্প দিনের মধ্যে আমার বড় ভাইও তার সঙ্গে জুটে গেলেন এবং দুজন একই সঙ্গে ফেল করলেন। ফেল করবার পর বড় ভাইয়ের উৎসাহ খানিকটা মিইয়ে গেল, কিন্তু নাজির ভাই বিপুল উৎসাহে নাজির ড্রামা ক্লাব খুলে বসলেন। সেই ক্লাবের রিহার্সাল হতো আমাদের বাসায়। দারুণ হইচই ব্যাপার। নাজির ভাইয়ের অনেক সাকরেত জুটে গেল। বাবার মতো লোক পর্যন্ত তাকে সমীহ করতে শুরু করলেন। ছোটখাটো অনেক রকম কন্ড কারখানা নাজির ভাই করতে লাগলেন। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি করলেন দুর্গাপূজার রাতে। বন্ধুদের সঙ্গে বাজি ধরে মডেল স্কুলের হেডমাস্টার অমিয় বাবুর মেয়ের গলা থেকে ওড়না টেনে পাগড়ি বানিয়ে মাথায় দিলেন এবং অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে ভয়ে নীল হয়ে যাওয়া মেয়েটিকে বললেন, সুফিয়া বালিকা, তুমি কি করে জানলে ইংরেজ বিজয়ে আমরা অক্ষম? সেই রাতেই পুলিশ তার খোঁজে এলো। তিনি পালিয়ে গেলেন সরিষাবাড়ি এবং কাঠের ব্যবসায় লেগে গেলেন। বাবাকে শেষ বয়সে নাজির ভাইয়ের সঙ্গে থাকতে হচ্ছে, এটা ভাবতেও কষ্ট লাগে, কিন্তু কোনো উপায় নেই। বাবা হয়তো যৌবনে প্রচুর পাপ করেছিলেন, এখন তার প্রায়শ্চিত্তের কাল চলছে। ভাসমান জীবনযাপন করতে হচ্ছে। কিছুদিন বড় ভাইয়ের সঙ্গে ছিলেন, ভালোই ছিলেন। সকালে মর্নিং ওয়াক করতেন, বিকালে পার্কের বেঞ্চিতে বসে থাকতেন। তারপর ভাবির সঙ্গে ঝামেলা হতে লাগলো। যখনই যাই নানা অভিযোগ। ভাবি নাকি ইচ্ছে করে তরকারিতে লবণ বেশি দিচ্ছে, কাজের মেয়েকে বলে দিচ্ছে যেন তার ঘর পরিষ্কার না করা হয়, এখানে থাকার চেয়ে ফুটপাতে পড়ে থাকা ভালো। নিয়ে গেলাম আমার ছোট বোন অনুর কাছে, নারায়ণগঞ্জে। মাস 6 ভালোই থাকলেন। এরপর একদিন তার টিনের ট্রাঙ্ক আর 2টি চটের ব্যাগ নিয়ে গেল নাজির ভাইয়ের সঙ্গে। সেখানেই নাকি থাকবেন। এখন সেখানেও টিকতে পারছেন না। গত সপ্তাহে চিঠি পেয়েছি, তিনি অনুর কাছে যেতে চান। বেশি দিন তো আর বাঁচবেন না, শেষ কটা দিন মেয়ের সঙ্গে থাকতে চান। নাজির হচ্ছে পরের ছেলে, নিজের ছেলে মেয়ে থাকতে পরের কাছে থাকবেন কেন? মনে হয় না বাবা সে আশা পূর্ণ হবে। অনুবোধয় রাজি হবে না। নাজির ভাই বাসাতেই ছিলেন। তার মুখ এমনিতেই লম্বা। আমাকে দেখে সে মুখ আরো লম্বা হয়ে গেল। আমি বললাম, কেমন আছেন নাজির ভাই? ভালো, তুমি কেমন আছো? ভালোই আছি। হাসপাতালে নাকি ভর্তি হচ্ছ? হ্যাঁ। হয়েছেটা কি, সিরিয়াস কিছু? টিউমার। ক্যান্সার নাকি, না শুধু টিউমার? জানি না, ডাক্তার তো কিছু বলে না। এইসব জিনিস কি আর ডাক্তার আগ বাড়িয়ে বলবে? বুঝে নিতে হয়। আমার মনে হলো নাজির ভাই আমার অসুখের খবরে বেশ খুশি হবেন। লোকটিকে আমি দেখতে পারি না, এ কারণেও এরকম মনে হতে পারে। মানুষ যত খারাপই হোক, অন্যের অসুখে খুশি হয় না। তাছাড়া নাজির ভাইয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। ফরিদ। জি। ফুপাকে আমার এখান থেকে নিয়ে যাও, তোমার ভাই বা বোনের কাছে রাখো, এখানে আর পোষাচ্ছে না। ঠিক আছে। ঠিক আছে না, এসেছো যখন আজই নিয়ে যাও। আবার কবে আসবে তার কোনো ঠিক দেখি নাকি? দেখি। দেখি না, নানান রকম যন্ত্রণা, তোমার তো অন্যের ঘাড়ে চাপিয়েই খালাস। আমি চুপ করে রইলাম। সত্যি সত্যি আজ নিয়ে যেতে হলে মুশকিল, কিন্তু নাজির ভাইয়ের যা ভাব দেখা যাচ্ছে আজই হয়তো গুছিয়ে দেবে। বাবা বাসায় নেই, বাজারে গেছে, এসে পড়বে। চা খাও। না, চা খাবো না। ঠান্ডা কিছু খাবে? না। না কেন? খাও, একটা কোক খাও, পেটটা ঠান্ডা থাকবে। আমাকে বসার ঘরে বসিয়ে নাজির ভাই ভেতরে চলে গেলেন। এ বাড়িতে পর্দপ্রথার ব্যাপার আছে। নাজির ভাইয়ের স্ত্রী বোরকা পরেন। বাড়িতে কোনো পুরুষ কাজের লোক রাখা হয় না। নাজির ভাই নিজেও নাকি কোনো পীরের কাছে যাতায়াত করছেন। গত বছর শুনেছিলাম হজে যাবেন। লটারিতে নাম ওঠেনি। কোথায় 1200 টাকা ঘুষ দিলেই ব্যবস্থা হয়। ঘুষ দিতে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে না পেরে যাওয়া বাতিল করেছেন। এবছর আবার চেষ্টা করছেন। নাজির ভাইয়ের বসার ঘরটি বেশ সাজানো। সাজানোর ধরনটাও আধুনিক। ফ্রেমে বাঁধানো কাবা শরীফের ছবি নেই। কামরুল হাসানের একটি পেন্টিং আছে। কার কাছ থেকে মাত্র 350 টাকায় কিনেছেন। 2টি আলমারি আছে বইয়ে ভর্তি। শঙ্কর থেকে শুরু করে রবীন্দ্রর রচনাবলী, এসব বই নাজির ভাই পড়েন বলে মনে হয় না, তবে কেউ একজন পড়ে নিশ্চয়ই। অনেকগুলো বই ছেঁড়া,
যত্ন করে কাগজে দিয়ে মোড়ানো, পেছনে কলম দিয়ে নাম লেখা। কোক পাওয়া গেল না, 7 আপ নিয়ে এসেছি। আপনি দোকানে যাবেন না নাজির ভাই? যাব, গাড়ি আসবে 11টায়। ড্রাইভার গাড়ি নিয়ে মতিঝিলে গেছে। আমি চমকে উঠলাম। গাড়ি কিনেছেন কবে? গত মাসে। নতুন গাড়ি? নতুন গাড়ি কিনবার পয়সা কোথায়? পুরনো। ড্রাইভারের বেতন দিতে গিয়ে অবস্থা কাহিল। কত দেন বেতন? 800। তোমার খবর ভালো? কি খবর চান? করছো কি? তেমন কিছু করছি না। কখনো তো কিছু করছো শুনছি না। চলো কিভাবে? চলে কোথায়? চলে না, থেমে থাকে। 4-5টা প্রাইভেট টিউশনি করতে, এখন করো। একটা অ্যাড ফার্মে কাজ করি, 2টো টিউশনি করি। এটাও খারাপ বিজনেস না। 1 ঘন্টা পড়াতে একজন 400-500 টাকা চায়। দেখো অবস্থা। আমি কিছু বললাম না। নাজির ভাইকে মনে হলো ক্রমেই বিরক্ত হয়ে উঠছেন। কেন কে জানে। এত বড় অপারেশন করাচ্ছ, হাতে টাকা পয়সা আছে? আছে কিছু। কত আছে? 3000 টাকার মতো আছে। বলো কি, প্রাইভেট টিউশনি করে এত টাকা জমিয়েছ? আমি উত্তর দিলাম না। নাজির ভাই শুকনো গলায় বললেন, দরকার লাগলে আমার কাছে চাইবে, লজ্জা করবে না। না, দরকার হবে না। হবে না বুঝলে কিভাবে? 3000 টাকা আজকাল কিছুই না। তা ঠিক। শোনো ফরিদ, তোমার যে ভাই সুইডেনে আছে তার নামটা কি যেন? বাবুল না? বাবুলই তো নাম। জি। তাকে টাকা পয়সার জন্য লেখো না কেন? ভাইয়ের কাছে চাইতে আবার লজ্জা কি? সৎ ভাইও না, নিজের মায়ের পেটের ভাই। তোমাদের দাবি আছে। দেখি, লিখবো এবার। তার নিজেরই তো বোধহয় চলে না। না চললেও লিখবে। বুড়ো বাপ আছে, তার দায়িত্ব আছে না? জি, তা তো ঠিকই। তার উপর তোমার এত বড় অপারেশন। আমি লিখব। এর মধ্যে লজ্জার কিছু নেই। যে দেখে না তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়, এটাই নিয়ম। 11টার আগেই গাড়ি এসে পড়লো। সেকেন্ড হ্যান্ড গাড়ি মনে হয় না, নতুন কাঁচা টাকার মতো চকচক করছে। ফরিদ, আমি গেলাম, দুপুরে খেতে আসবো। তুমিও দুপুরে খেয়ে তারপর যাবে, হুট করে চলে যাও না। দেখি। দেখা দেখি না, আমি এলে তারপরে যাবে। ড্রাইভার পৌঁছে দিয়ে আসবে, অসুবিধা হবে না। বাবা এলেন 12টায়, ক্লান্ত পরিশ্রান্ত। এই শরীরে কোথায় হাঁটাহাঁটি করেছিলেন কে জানে। আমাকে দেখে প্রথম যে কথাটি বললেন সেটি হচ্ছে, কে, আমাকে নিতে এসেছিস? কোথায় যাবেন? অনুর বাসায়। আর কোথায় যাব? যাওয়ার জায়গা আছে? অপদার্থ ছেলে পুলে তৈরি করে শেষ বয়সে এই কষ্ট। আমার অপারেশনের কথা শুনেছেন? হ্যাঁ, অপারেশন কবে? এখনো ডেট হয়নি। সোমবার হাসপাতালে ভর্তি হব, 21 নম্বর কেবিন। নাজিরের বাসায় আর থাকতে পারবো না, হারামজাদা ছোট লোক। অতি সামান্য আহতই হলাম। বাবা আমার কথা মোটেই ভাবছেন না। আমার হাসপাতালে ভর্তি হওয়া না হওয়া তার কিছু যায় আসে না। তিনি ভাবছেন তার নিজের কথা। ফরিদ, বলেন। ওরা খায় দায় ভালো? খাওয়াটাই তো সব না, ইজ্জত নিয়ে থাকতে হয়। এইখানে পদে পদে বেইজ্জত। অনুর বাসাতেও তো তাই। তবু সেটা মেয়ের বাসা, নিজের লোকের কাছে বেইজ্জতি হওয়ার অন্য কথা। বাবা আবার চিন্তায় ডুবে গেলেন। আমি মৃদুস্বরে বললাম, বাবা আমার কিছু টাকা দরকার। 1002। টাকা? আমি টাকা পাবো কোথায়? তোর কি মাথা টাথা খারাপ? বাবা দারুণ চমকে উঠলেন। এতটা চমকানোর প্রয়োজন ছিল না, কারণ তার কাছে টাকা আছে। 4-5 হাজার থাকার কথা, বেশিও হতে পারে। মার মৃত্যুর পর বাবা ঘরের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে বড় ছেলের বাড়িতে থাকতে গেলেন। আলনা, চেয়ার, টেবিল থেকে শুরু করে শিলপাটা পর্যন্ত বিক্রি হয়ে গেল। এছাড়াও মায়ের 2 ভরি ওজনের একটা গলার হার ছিল, যা বাবা বহু চেষ্টা করেও মার জীবদ্দশায় বিক্রি করতে পারেননি। সেটিও নিশ্চয়ই এতদিনে বিক্রি হয়ে গেছে, এবং তার মতো কৃপণ লোক একটি টাকাও খরচ করবেন বিশ্বাস হয় না। সবই জমা আছে। বাবা, অপারেশনে অনেক খরচপত্র আছে। সরকারি হাসপাতালে অপারেশন, এর আবার খরচ কিসের? কেবিন নিয়েছি, কেবিনের চার্জ আছে। কেবিন নিলি কেন? কেবিনে কি আলাদা চিকিৎসা হয়? সব এক পদের চিকিৎসা। চেষ্টা চরিত্র করে জেনারেল ওয়ার্ডে চলে যা। বাবা কিছু টাকা দেন, আপনার কাছে তো আছে। যা আছে সেটা বিড়ি সিগারেট খাওয়ার খরচ,
একটা পয়সা কেউ দেয়? বাবুল দিয়েছে কিছু? আমি তো দিতাম, মাসে 50 করে দিতাম। 50-এ কি হয়? হোটেল একবেলা খেতে লাগে 20 টাকা। যা পেরেছি দিয়েছি। আপনি এখন কিছু দেন। আমার কাছে টাকা নেই। বাবুলের কাছে চিঠি লিখলাম, টাকা পয়সার কথা লিখলাম, তার কোনো উত্তর নেই। সে তার মেম সাহেবের ছবি পাঠিয়েছে। হারামজাদা। দেখি ছবিটা। বাবা ছবিটা আনতে গেলেন। বাড়ির একটি কাজের মেয়ে জিজ্ঞেস করলো আমি গোসল করব কিনা। আমি বললাম আমি এখানে ভাত খাবো না, চলে যাব। মেয়েটি মনে হলো বেশ অবাক হয়েছে। আমাকে বোধহয় এই শ্রেণীর গরিব আত্মীয়দের মতো দেখাচ্ছে যারা ভাত না খেয়ে কখনো যায় না, যাওয়ার আগে টাকা ধার চায়। না, শুধু মেম সাহেবের ছবি নয়, পুরো ফ্যামিলির ছবি। বিদেশিনী একটি বাচ্চাকে নিয়েছে ঘাড়ে, অন্যটিকে এক হাতে জড়িয়ে ধরে আছে। বাবুল তার পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। বাবুলের চেহারা বিশেষ বদলায়নি, শুধু মোটা হয়েছে, একটু গম্ভীর হয়েছে। কিন্তু মেম সাহেব ছবিতে খুব হাসি খুশি। মনে হচ্ছে এই মেয়েটি কথায় কথায় হাসে। ছবি অবশ্যই কখনো সত্যি কথা বলে না। আমার নিজের ছবিতে আমাকে খুব হাসি খুশি দেখায়। বাস্তব জীবনে আমি বিশেষ হাসি না, আসলে হাসি আসে না। বাবা, ছেলে দুটিকে ওদের? ওদের না তো কার? রাস্তার বাচ্চা ধরে এনেছে নাকি? কি যে বেকুবের কথাবার্তা। চেহারাও তো বাবুলের মতো। মেয়েটার চেহারা তো ভালোই। মেয়েটা বলছিস কেন? সম্পর্ক দেখবি না? সম্পর্কে যা হয় তাই ডাকবি। ভাবি ডাকবি? এলে ডাকবো। আসবে টাসবে না? কে রে, উঠে পড়লি কেন? খেয়ে যা। আজ চিতল মাছ এনেছে, বড় চিতল। পেটির মাছটা দিয়ে কোপ্তা করেছে, আর বড় বড় পেটি। আপনি জানলেন কিভাবে? রান্নাঘরে গিয়ে দেখে আসলাম। অসুবিধা কি? আমার সাথে কেউ পর্দা করে না। বুড়ো মানুষের সাথে আবার পর্দা কি? বাবা আমাকে বাসে উঠিয়ে দিতে বাস স্ট্যান্ড পর্যন্ত এলেন। অনুর বাড়িতে ফিরে যাওয়ার ব্যাপারটা নিয়ে আর কথা হলো না। এখানকার খাওয়া দাওয়া ছেড়ে যেতে তার বোধহয় খানিকটা দ্বিধা আছে। বেশ কয়েকবার খাওয়া দাওয়ার প্রসঙ্গ এলো। বুঝলি, এদের খাওয়াটা ভালো, মাসে 2 বার পোলাও হয়। তাই নাকি? নাজির পোলাও খায় না, তার পেটের ট্রাবল। তার জন্য পোলাওয়ের চালের ভাত, মোহনভোগ চাল, দিনাজপুর থেকে আসে। ভালোই তো। নাজিরের বউ রাঁধতে পারে ভালো, রান্নাটা নিজেই করে, চাকরের হাতে দেয় না। তাই বুঝি? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন খুব, সব জিনিস নিজের হাতে ধোয়। আপনি সারাদিন রান্নাঘরে বসে থাকেন নাকি? রান্নাঘরে বসে থাকবো কেন, মাঝে মধ্যে যাই। বাস স্ট্যান্ড অনেকখানি দূরে। দেখলাম বাবার কষ্ট হচ্ছে। বয়স হয়েছে, কষ্ট হবারই কথা। আমি বললাম চলে যান, আসতে হবে না, গোসল করে খাওয়া দাওয়া করুন। বাবা তার উত্তর না দিয়ে মাথা নিচু করে হাঁটতেই থাকলেন। ফরিদ, বলুন। কড়া করা একটা চিঠি লেখ বাবুলকে। বাপ মার হক আছে ছেলেপুলেদের উপর, আছে না? তা তো আছি। খুব কড়া করে চিঠি দে, লিখে দে বাবা অন্যের বাড়িতে ভিক্ষুকের মতো অবস্থান করছে। আমি বহু কষ্টে হাসি সামলালাম। ভিক্ষুকের মতো অবস্থান, কঠিন শব্দের প্রতি বাবার খুব টান। একবার চিঠি লিখলেন, বড় বৌমার আচরণে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আছি। গ্লাস ভাঙার বিষয়ে আমাকে প্রশ্ন করা তার উচিত হয়নি। আমি তার পিতৃস্থানীয়। গ্লাস এমন কোন মূল্যবান বস্তু নহে, জগতীয় অনিত্য। দারুণ ফিলোসফি। বয়সের সঙ্গে সঙ্গে দার্শনিক ভাবটা বাবার মাথায় চারা দিয়ে উঠেছে। কথায় জীবন দর্শন চলে এসেছে। চিঠি কিন্তু দিবি বাবুলকে? দেব। আর বেশি করে পানি খাবি। কেন? পানিটা পেটের জন্য ভালো, জল চিকিৎসা খুব উপকার হয়। ঠিক আছে, খাবো। আর শোন, একটা বিয়ে শাদী কর, বুড়ো তো হয়ে গেলি। রোজগারপাতি নাই। রোজগারপাতি নাই বলেই সংসার করবি না? ভিক্ষুকরা তো বিয়ে টিয়ে করে না? আবার একটা কঠিন শব্দ, ভিক্ষুক। হাসপাতাল থেকে ফিরেই বিয়ে করে ফেল। চিঠি লিখে দে বাবুলকে টাকা পাঠাতে। তুই ছোট ভাই, তোর হক আছে। বিয়ের খরচ দিতে বল। ঠিক আছে, লিখব। বাড়ি ফেরার জন্য বাবাকে একটা রিক্সা করে দিলাম। 2 টাকা দিয়ে দিলাম রিক্সাওয়ালাকে। বাবা আকাশ থেকে পড়লেন, এখান থেকে ওখানে রিক্সা? আরে পাগল নাকি?
রোদের মধ্যে কষ্ট করবেন কেন, চলে যান, হুট তুলে দেন। বাবা খুবই অবাক হলেন, অদ্ভুত দৃষ্টিতে তাকাতে লাগলেন। এত অবাক হবার কি আছে? একজন বুড়ো মানুষের প্রতি আমি একটু মমতা দেখাতে পারি না? মমতার পরিমাণ খুবই সামান্য, তাতে কি? কিন্তু বাবা এমন ভাবে তাকাচ্ছেন যেন কেঁদে ফেলবেন। কত নম্বর বেড বললি? 21 নম্বর। আচ্ছা, একদিন যাবো, তুই বাবুলকে চিঠি লিখবি মনে করে। লিখব, খুব কড়া করে লিখবি। আচ্ছা, লিখব। বাবা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে চলে গেল। বাবা বেশ হাত পা ছড়িয়ে বসেছেন, হুট তোলেননি। কড়া রোদ, তবু আমার মনে হলো তার খুব কষ্ট হচ্ছে না। গিয়েই হয়তো গোসল সেরে চিতল মাছের পেটি নিয়ে বসবেন, খাওয়া দাওয়ার পর ঘুমোবেন, সন্ধ্যাবেলা টিভি সেটের সামনে বসবেন। আমার হাসপাতাল জীবন শুরু হলো। সোমবার বিকাল 4টায় রহমানের জোগাড় করা জিপে চড়ে এলাম হাসপাতালে। এই জীবন দীর্ঘস্থায়ী হবে বলে মনে হচ্ছে। এখন যেমন খারাপ লাগছে, একসময় তেমন খারাপ লাগবে না। ফিনাইলের গন্ধ আপন মনে হবে, ডাক্তারদের সঙ্গে পরিচয় হবে, নার্সদের কেউ কেউ হাসপাতালের গল্প শুনিয়ে যাবে। যে সুইপার বাথরুম পরিষ্কার করতে আসবে তাকে হয়তো আমি নাম ধরে ডাকবো। মনসুর খুব উৎসাহ প্রকাশ করতে লাগলো। ভালো ঘর, কেমন হাওয়া দেখেছিস? ফার্স্ট ক্লাস। ঘরটি ভালোই, পেছনে এক চিলতে বারান্দা, দাঁড়ালে শিশু পার্ক দেখা যায়। সেদিকটা বড় সবুজ, বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখে ধাঁধা লাগে। আই ফরিদ, অ্যাটাচড ইংলিশ বাথরুম আছে। বাথরুম খুলে মনসুর মহা উল্লাসিত। ভাবখানা এরকম যেন ইংলিশ বাথরুম ছাড়া আমি বাথরুম করতে পারি না। ফরিদ, ময়লা আছে, সুইপার দিয়ে ক্লিন করিয়ে দেব। 500 টাকা খাওয়াতে হবে। ফ্লাস্ক খোল, চা খাওয়া যাক। রহমান বলে উঠল, আমি খাবো না, আমার বমি বমি আসছে। হাসপাতালের গন্ধ আমার সহ্য হয় না। আরে, হাসপাতালে ফুলের গন্ধ থাকবে নাকি রে শালা? হাসপাতালে থাকবে ওষুধের গন্ধ, রোগের গন্ধ, যেখানকার যা নিয়ম। এর মধ্যে মনসুর আবিষ্কার করলো ফ্যানের রেগুলেটরটা খারাপ, ধরলেই শক দেয়। বাথরুমের ফ্লাশ কাজ করে না, দরজার ছিটকিনি কাজ করে না। সে নোট বই বের করে লিখে ফেলল। সপ্তাহখানেকের মধ্যে নাকি সে সব ঠিক করে ফেলবে। টাকা খাওয়াতে হবে, টাকা খাওয়ালেই সব ঠিক। টাকাটা সে কাকে খাওয়াবে কে জানে। আমি বললাম, আরেকজন রোগী থাকার কথা না? রোগীর বিছানা বালি সবই আছে, রোগী নেই। মনসুর গম্ভীর হয়ে বলল, রুমমেট যাকে পেয়েছিস, মালদার পার্টি। জিনিসপত্র দেখ না, থার্মোফ্লাক্সটা দেখেছিস? মিনিমাম 1000 টাকা দাম। রহমান সত্যিই অস্বস্তি বোধ করছে। দুবার বলল, ফিনাইলের গন্ধে তার মাথা ধরে যাচ্ছে। কিন্তু মনসুরের ওঠার কোনো তাড়া দেখা গেল না। সে রোগী সম্পর্কে খোঁজ নিতে গেল। সেই সঙ্গে একজন আয়া নিয়ে আসবে, যে নাকি সব দেখে শুনে রাখবে, এটা সেটা এনে দেবে, অসুবিধা হলে রাত বিরেতে ডাক্তারকে খবর দেবে। মনসুর বিজ্ঞের মতো বলল, হাসপাতাল কি ডাক্তাররা চালায়? হাসপাতাল চালায় আয়ারা। একজন ভালো আয়া পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। রহমান বিরক্ত হয়ে বলল, ছেলেদের ওয়ার্ডে আয়া আসতে দেবে নাকি? কি যে সব কথাবার্তা বলিস। আয়া নয়, একজন বেটে ছোকরাকে সে ধরে নিয়ে এলো, খুব নাকি ওস্তাদ। ছোকরার নাম মঞ্জু মিয়া। নতুন জীবন শুরু হলো। আমার পাশের বেডের রোগীর নাম জুবায়ের। আনকমন নাম। ভদ্রলোকও বেশ আনকমন, দারুণ ফর্সা এবং দারুণ রোগা, লম্বায় প্রায় 6 ফুটের মতো। যখন শুয়ে থাকেন তখন কেন জানি সাপের মতো লাগে। সাপের উপমাটি ঠিক হলো না। সাপের মধ্যে একটা ঘিনঘিনে ব্যাপার আছে, একটা গতি আছে। এর মধ্যে তা নেই। এর চারদিকে একটা আলস্যের ভাব আছে। রোগের জন্যই হয়তো। বয়সও ধরা যাচ্ছে না, 25 থেকে 30-এর মধ্যে হবে। রোগা মানুষের বয়স ধরা যায় না। ভদ্রলোক কথা বলেন খুবই কম। আমি যখন বললাম, আমি আজ বিকেলে এসেছি, আপনি অন্য কোথাও ছিলেন, আপনার সঙ্গে সেজন্যই দেখা হয়নি, আমার নাম ফরিদ, তিনি শুধু বললেন, আমার নাম জুবায়ের। আর কোনো কথাই হলো না। ভিজিটিং আওয়ার শেষ হবার পর ভদ্রলোকের স্ত্রী এলেন। তিনি আমার সঙ্গে তার স্ত্রীর পরিচয় করিয়ে দিলেন। এ অ্যানি, আমার স্ত্রী। অ্যানি নামের মহিলাটি আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। নরম স্বরে বললেন, আপনাকে কিন্তু ও খুব জ্বালাবে, রাত জেগে বই পড়বে। আগে যে রোগটি ছিল সে রোজই কমপ্লেন করত। আমি করব না, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
কেন, আপনি সন্ন্যাসী? মেয়েটির মুখ হাসি হাসি, তাকিয়ে আছে আমার দিকে। উত্তর জানতে চায় হয়তো। কি বলুন, আপনার কি সংসার বৈরাগী? জি না, সন্ন্যাসী হওয়া ঠিক না। রাগ, ঘৃণা, অভিমান, অভিযোগ এসব থাকা উচিত, এসবের দরকার আছে। মেয়েরা এত গুছিয়ে কথা বলতে পারে তা জানা ছিল না। আমি মুগ্ধ হয়ে গেলাম। ভদ্রমহিলার বয়স 23-24-এর বেশি হবে না। কালো রং, মাথা ভর্তি চুল, বেনি করা নেই, পিঠময় ছড়িয়ে আছে। এর দিকে তাকিয়ে বলে দেয়া যায় অনেক ছেলে এই মেয়েটির প্রেমে পড়েছে। মেয়েটি এদের সবাইকে ছেড়ে ফর্সা ও রোগা লোকটির কাছে এসেছে। কেন এসেছে? কি আছে লোকটির মধ্যে? অ্যানির অন্য সব প্রেমিকদের আমার দেখতে ইচ্ছে করলো। মেয়েটি বসেছে বিছানার পাশে, কথা বলছে মৃদু স্বরে, কিন্তু কথা বলছে সে একাই। লোকটি শুধু শুনে যাচ্ছে, এমনকি হ্যাঁ হুঁ পর্যন্ত বলছে না। আমি বাইরে গিয়ে দাঁড়ালাম। বেশ বড় বারান্দা। রোগী দেখতে আসা লোকজনরা হাঁটাহাঁটি করছে। একটা লাল সোয়েটার পরা বাচ্চা টুকটুক করে দৌড়াচ্ছে। ভেতর থেকে অ্যানি বেরিয়ে কয়েক পা এগিয়ে এলো। ফরিদ সাহেব, যান, ভেতরে যান। আমরা এমন কিছু বলি না যে অন্য কেউ শুনতে পারবে না। আপনি শুধু শুধু কষ্ট করে বাইরে এলেন। ওর চোখ ভেজা, কাঁদছিল হয়তো। অনেকদিন ধরে সে আর কথা বলে না, শুধু শোনে। কথা আমি একাই বলি। আচ্ছা, আজ চলি, ঠিক আছে? ওনার কি হয়েছে? কি হয়েছে শুনে কি করবেন? ও মারা যাচ্ছে। ভদ্রলোক রাত 1টা পর্যন্ত বই পড়লেন। আমি চোখ বন্ধ করে পড়ে রইলাম। কেন জানি খুব ক্লান্ত লাগছে। এই অপরিচিত জায়গায় আমার ঘুম আসার কথা নয়, তবু আজ বোধহয় ঘুম আসবে। ভদ্রলোক বাতি নিভিয়ে নরম স্বরে ডাকলেন, ফরিদ সাহেব। বলুন। ঘুমাননি? জি না, নতুন জায়গায় ঘুম আসে না। আমারও আসে না, কিন্তু মজার ব্যাপার কি জানেন? হাসপাতালের প্রথম রাতে আমি মরার মতো ঘুমিয়েছিলাম, ওষুধপত্র ছাড়াই দীর্ঘ ঘুম। তাই নাকি? হ্যাঁ। আপনারও কি ঘুম পাচ্ছে? জি। ঘুমাবেন না, কষ্ট করে হলেও জেগে থাকেন। হাসপাতালের অন্যরকম কুসংস্কার আছে। তার মধ্যে একটি হচ্ছে, যে হাসপাতালের প্রথম রাতে আরাম করে ঘুমায় সে আর হাসপাতাল ছেড়ে জীবিত অবস্থায় বের হয় না। তাই নাকি? এই কুসংস্কারটা আগে জানতাম না, জানলে আমি জেগে থাকতাম। ভদ্রলোক অন্ধকারের মধ্যেই হাসলেন। যিনি তার স্ত্রীর সঙ্গে কোনো কথা বলেননি, তিনি আমার সঙ্গে এত কথা বলেন কি জন্যে? ফরিদ সাহেব। জি। আপনার সঙ্গে সিগারেট আছে? জি আছে, দিন একটা। আমার খাওয়া নিষেধ, কিন্তু এখন খেতে ইচ্ছা হচ্ছে। আপনার কি ঘুম পাচ্ছে নাকি? মনে হয় পাচ্ছে। ঘুমাবেন না, উঠে বসুন, ভুল করবেন না। কুসংস্কারটাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? শুনুন ফরিদ সাহেব। বলুন। অ্যানির সঙ্গে আমার কদিন হয় বিয়ে হয়েছে বলুন তো? বলতে পারবো না, অনুমান করুন। 2 বছর? না, 3 মাস। আমি নিজে আমার অসুখের কথাটা জানি, কিন্তু সেটা গোপন করে ওকে বিয়ে করেছিলাম। কিন্তু কিছু কিছু মেয়ে থাকে ফরিদ সাহেব, যাদের জন্য যে কোনো ধরনের অন্যায় করা যায়। তা ঠিক। আমি অবশ্যই বিয়ের পরই অ্যানিকে সব খুলে বলি। আপনি শুনলে আশ্চর্য হবেন, সে রাগ করেনি। হয়তো রাগ করেছে, আপনাকে বুঝতে দেয়নি। না, এরকমটা হওয়ার কথা না। দেখি আর একটা সিগারেট দিন। আর খাবেন না? এখন সিগারেট খাওয়া না খাওয়া আমার কাছে সমান। ঠিক আছে, নিন তাহলে। ফরিদ সাহেব, ঘুম আসছে? হ্যাঁ। ঘুমাবেন না, কুসংস্কার হোক যাই হোক, ঘুমাবেন না। ঠিক আছে, ঘুমাবো না। আপনি যে বললেন সে রাগ করেছে, এটা ঠিক না। রাগ করলে ঠিকই বুঝতে পারতাম। অসুস্থ অবস্থায় মানুষদের সেন্সিটিভিটি বেড়ে যায়, সে ছোট ছোট ব্যাপারগুলো ধরতে পারে। তাহলে হয়তো রাগ করেনি। না, করেনি। ভদ্রলোক বিছানা থেকে নেমে বাথরুমে গেলেন। ফিরে এলেন অনেকক্ষণ পর। ঘর পুরোপুরি অন্ধকার নয়, বারান্দায় বাতি জ্বলছে। তার আলোয় ঘরের ভেতরটাও আলোকিত। আবছা করে হলেও সবকিছু চোখে পড়ে। আমি বললাম, আপনি জেগে আছেন কেন? আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ব, ঘুম আসছে। তবে একটা কথা শোনেন,
জীবনের উপর আমার একটা রাইট আছে, আছে কিনা? হ্যাঁ আছে। যাকে ভালোবাসি তাকে যদি একদিনের জন্য পেতে চাই, তাহলে সেটা কি খুব অন্যায়? না, অন্যায় নয়। আপনি আমাকে সান্ত্বনা দেবার জন্য এটা বলছেন, কিন্তু আপনি মনে মনে এটাকে অন্যায় ভাবছেন। না, ভাবছি না। আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করবেন না। আমি কারো সান্ত্বনা চাই না, এসবের আমার দরকার নেই। আমি চুপ করে গেলাম। ভদ্রলোক শুয়ে পড়লেন এবং বোধহয় প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। আর কোনো সাড়া পাওয়া গেল না। হাসপাতালের নিজস্ব কিছু ব্যাপার আছে। সে কখনো ঘুমায় না, দিন রাত্রি 24 ঘন্টাই জেগে থাকে। এখন রাত বাজে প্রায় 3:30। বারান্দায় কাদের কথা শোনা যাচ্ছে, হাসির শব্দ শোনা যাচ্ছে। রোগীদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনরা হাঁটাহাঁটি করে। রোগীদের কেউ কেউ কাঁদে, ব্যথায় কাঁদে কিংবা ভয়ে কাঁদে। আয়ারা খাবারের ভাগ নিয়ে দুপুর রাতে ঝগড়া করতে বসে। কম বয়সী ইন্টার্নি ডাক্তাররা নিজেদের মধ্যে রসিকতা করতে করতে বারান্দা দিয়ে হাঁটেন। কোন একটি সময়ে প্রাণ চাঞ্চল্য দেখা যায়। রেসিডেন্ট সার্জন আসেন, নার্সরা ছুটাছুটি করতে থাকে। অপারেশন টেবিলে রোগীকে নিয়ে যাবার জন্য ঘুম ঘুম চোখে স্ট্রেচার হাতে অ্যাটেন্ডেন্টরা। অ্যানেস্থেসিয়া যিনি করবেন তাকে খুঁজে পাওয়া যায় না। রেসিডেন্ট সার্জন ধৈর্য হারিয়ে চেঁচাতে থাকেন। ঘুম চটে গিয়েছে। শুয়ে শুয়ে কত রকম শব্দ শুনলাম, সব অচেনা শব্দ। এই বিচিত্র শব্দের সঙ্গে পরিচিত হতে কতদিন লাগবে কে জানে। হাসপাতালের খাবার দাবার খুব খারাপ হয় বলে জানতাম। সকালের নাস্তা আমার ভালোই লাগলো। 1 পিস মাখন লাগানো রুটি, একটা সিদ্ধ ডিম, একটা কলা। পাশের বেডের ভদ্রলোক ঘুমাচ্ছেন, তার নাস্তা ঢাকা পড়ে রইল। তিনি ঘুম থেকে উঠলেন 9টার দিকে এবং তার প্রায় সঙ্গে সঙ্গে প্রকাণ্ড একটি টিফিন ক্যারিয়ার করে তার জন্য খাবার এলো। ফরিদ সাহেব। জি। আপনি কি নাস্তা করে ফেলেছেন? হ্যাঁ। এরপর থেকে করবেন না। অ্যানি সবসময় দুজনের জন্য খাবার পাঠায়। আজ যখন সে আসবে আপনি তাকে বলে দেবেন কি কি জিনিস আপনার পছন্দ। ভদ্রলোকের সঙ্গে সারাদিন আমার আর একটি কথা হলো না, যেন তিনি আমাকে চেনেন না। একটি বই মুখের সামনে ধরে রইলেন। আমি একবার জিজ্ঞাসা করলাম, কি পড়ছেন? থ্রিলার। কথাটা বলেই এমন ভাবে তাকালেন যার অর্থ হচ্ছে আমাকে বিরক্ত করবেন না। দুপুরের পর থেকে চারদিক অন্ধকার করে ঝড় বৃষ্টি শুরু হলো। বেশ ভালো ঝড়। আজ কোনো ভিজিটর আসবেন না। এমন দিনে ঘর থেকে কেউ বেরোবে না। আজ অবশ্য কারোর আসার কথা নয়, তবু কেউ কেউ হয়তো আসতে চাইবে। পিছিয়ে যাবে ঝড় দেখে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাকে দেখতে আসার কেউ নেই। আশ্চর্য, যার কথা কখনো ভাবিনি সেই দুলাভাই এসে পড়লেন। দুলাভাই বলাটা ঠিক হচ্ছে কিনা কে জানে। বড় আবা মারা গেছেন সেই কবে। এর মধ্যে তিনি বিয়ে টিয়ে করে ঘর সংসার শুরু করেছেন। পুরনো আত্মীয়তা বা সম্পর্কের কিছুই তো এখন নেই। ফরিদ, কেমন আছো? ভালো আছি। দুলাভাই বেশ কিছু কলা নিয়ে এসেছেন। সেগুলি থেকে টুপটুপ করে পানি পড়ছে। তার গা বেয়েও জল ঝরছে। গামছা দিয়ে গা মুছে ফেলুন, নইলে অসুখ করবে। না, কি অসুখ করবে আর। তিনি সাবধানে কলাগুলি বেডের নিচে রাখলেন। মুখে কিছু বললেন না। তার স্বভাব বেশি বদলায়নি। তাকে আগের মতোই ভাবুক মনে হলো। খবর পেয়েছেন কার কাছে দুলাভাই? তোমার বন্ধু মনসুরের সঙ্গে দেখা হয়েছিল। অপারেশন ডেট দিয়েছে? জি না। টাকা পয়সা লাগবে ফরিদ? জি না, লাগবে না। আপনি চলে যান দুলাভাই, ঠান্ডা লাগবে। এই ঝড় বৃষ্টির মধ্যে যাবো কোথায়? বসি খানিকক্ষণ। ফ্লাস্কে চা আছে, খাবেন? না, চা খাই না, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। দুলাভাই খুব সাবধানে শার্টের ভেতরের পকেট থেকে একটা মুখবন্ধ খাম বের করে আমার বালিশের নিচে রেখে দিলেন। কি রাখলেন? তেমন কিছু না। এটা দুলাভাইয়ের আজ নতুন কিছু না, আগে অনেকবার এরকম হয়েছে। হঠাৎ একেবারে অপ্রত্যাশিত ভাবে হয়তো মেসে এসেছেন, চুপচাপ বসে থেকেছেন কিছুক্ষণ, যাবার সময় লজ্জিত ভঙ্গিতে একটা 50 টাকার নোট রেখে দিয়েছেন টেবিলের ওপর। টাকা লাগবে না। টাকা কি জন্যে? চাটা খাও বন্ধু বান্ধবকে নিয়ে, বেশি কিছু তো না, সেই সামর্থ্যও নাই। তিনি এসব কি তার মৃত স্ত্রীর স্মরণে করেন? কি জানি। মানুষের কত রকম বিচিত্র স্বভাব থাকে। সব মানুষই অবশ্যই বিচিত্র। একজনের সঙ্গে অন্যজনের কিছু মাত্র মিল নেই,
সেজন্য কি একজনের মধ্যে অন্যজনের ছায়া দেখলে আমরা এমন চমকে উঠি? অসংখ্য বার বলি, আজ নিউ মার্কেট একটা ছেলের সঙ্গে দেখা, অবিকল সালামের মতো, ঠিক সেরকম হাঁটার ভঙ্গি। দুলাভাই খোলা জানালা দিয়ে দূরে তাকিয়ে আছেন। কবি সাহিত্যিকরা বোধহয় এভাবে তাকায়, আকাশের দিকে তাকিয়ে থাকতে চোখের দৃষ্টি কোমল হয়ে ওঠে। দুলাভাইয়ের যেমন হয়েছে। আমি বললাম, দুলাভাই, আপনার বাচ্চারা ভালো? হ্যাঁ। এই প্রশ্নটিকে আমি তাকে দ্বিতীয়বার করলাম। আমার মনে হতে লাগলো একটু আগে প্রশ্নটি করা হয়েছে। যখন কিছু বলার থাকে না, তখনই আমরা ঘুরে ফিরে একই প্রশ্ন করি। দুলাভাই, আপনি কিছু মনে না করলে একটা সিগারেট খাই? আরে ছিছি, খাও খাও, এই বয়সে মুরব্বি দেখলে চলে, খাও, কোনো অসুবিধা নেই। সিগারেট ধরাতে আমার সংকোচ হতে লাগলো। কাজটা অন্যায় মনে হতে লাগলো, কাজটা অন্যায়। সাদা সিধা ধরনের যে মানুষটি আমার সামনে বসে আছে, তাকে আরো খানিকটা সম্মান আমার করা উচিত। আশ্চর্য, এই দীর্ঘদিনে একবারও কেন তার খোঁজ খবর করিনি? কেন একদিনও তার বাসায় উপস্থিত হয়ে বলিনি, আপনাকে দেখতে এলাম দুলাভাই, ভালো আছেন তো? কেমন করে দুলাভাই তার নতুন সংসার সাজিয়েছেন, হঠাৎ বড় দেখতে ইচ্ছে করলো। দুলাভাই বললেন, যাই, কেমন ঝড় বৃষ্টি কমেছে? দুলাভাই, যদি অসুখ সারে তাহলে প্রথমে যাব আপনার বাসায়। দুলাভাই হাসলেন। হয়তো আমার কথা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করারই কথা। কেউ কথা রাখে না, আমিও নিশ্চয় রাখবো না। তবু তাতে মন খারাপ হবে না? আবারও কোনোদিন আমাকে দেখতে আসবেন, সংকুচিত ভাবে একটা ময়লা 50 টাকার নোট আমার বালিশের নিচে রেখে দেবেন। দুলাভাই চলে যাবার পর দীর্ঘ সময় আমার মন খারাপ থাকলো। কেন বলতে পারি না। অত্যন্ত সাধারণ কিছু মানুষ আছে যারা অন্যদের উপর অসাধারণ প্রভাব ফেলে, খুবই ক্ষণস্থায়ী প্রভাব। তবু তার ক্ষমতা অস্বীকার করার কোনো উপায় নেই। মনসুর এসে উপস্থিত হলো সন্ধ্যাবেলা। ভিজিটিং আওয়ার শেষ হবার মিনিট 5 বাকি। আমি বিরক্ত হয়ে বললাম, ঝড় বৃষ্টির মধ্যে আসবার দরকারটা কি ছিল রে? আসতাম না। আর রিনা বলল, ঠান্ডার মধ্যে চাটা খেতে ইচ্ছে হবে, ফ্লাস্কটা দিয়ে এসো। চা দিয়েছে ফ্লাস্কে করে। ফ্লাস্ক তো আমার আছে একটা, রহমান দিয়ে গেল না। এই সেরেছে, আমি আবার একটা কিনলাম। মনসুর চা ঢাললো, পাশের ভদ্রলোককে চা সাধল। তিনি শীতল কণ্ঠে বললেন, চা খাবো না। দোকানের চা না, ঘরের চা, খান এক কাপ, ঠান্ডার মধ্যে ভালো লাগবে, তেজপাতা দেয়া আছে। থ্যাংক ইউ, আমি চা খাবো না। আপনার অসুখটা কি? অসুখ নিয়ে আমি কারোর সঙ্গে ডিসকাস করি না, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে ঠিক আছে। মনসুর থাকলো সন্ধ্যা 7টা পর্যন্ত। সে কথা না বলে 1 সেকেন্ডও থাকতে পারে না। 7টা পর্যন্ত সে ক্রমাগত কথা বলে আমার মাথা ধরিয়ে দিল। আমি বললাম, এখন বাড়ি যা মনসুর। এত সকাল সকাল বাড়ি গিয়ে কি করব? বউয়ের সঙ্গে গল্প করবি? দেখি যাবো, আরেকটু বসি, এমন করছিস কেন? ভিজিটিং আমার শেষ হয়ে গিয়েছে। মনসুর তবু বসে রইল। সম্ভবত তার যেতে ইচ্ছে করছে না। তার স্বভাবই এরকম, কোথাও গেলে কিছুতেই উঠতে চাইবে না। বিয়ের পরও সে স্বভাবের তেমন পরিবর্তন হয়নি। ফরিদ, উঠি, কাল রিনাকে নিয়ে আসবো। আসতে হবে না। হবে না কেন? আজই আসতে চেয়েছিল, বৃষ্টির জন্য আনিনি। আমি মনসুরকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। এই অল্প সময়ের মধ্যেই সে তার শ্বশুরবাড়ির প্রসঙ্গ নিয়ে এলো। তার এক মামা শ্বশুর নাকি তাকে কথায় কথায় জিজ্ঞেস করেছেন তার ফিজ আছে কিনা। এই কথা করে সে বলল নিচু গলায়, এমনকি রহস্যময় কথা যে ফিসফিস করে বলতে হবে। মনসুর বলল, এটা কেন জিজ্ঞেস করলো বুঝতে পারছিস? না, একটা ফ্রিজ কিনে দেবে আর কি। বলিস কি? আরে ওদের কি আর অভাব আছে? সুখী মানুষের মতো হাসি মুখে নিচে নামতে লাগলো মনসুর। তার মনে কি কোনো দুঃখ নেই? সে কি সত্যি সত্যি একজন পরিতৃপ্ত সুখী মানুষ? আমি মনসুরকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ঘরে এসে দেখি একজন বুড়ো ভদ্রলোক এসেছেন আমাদের ঘরে। আমার রুমমেটের বাবা। অবিকল একরকম চেহারা। বাবা ও ছেলের মধ্যে এমন মিল সচরাচর দেখা যায় না। তারা কথা বলছেন নিচু স্বরে। আমি বুড়ো ভদ্রলোককে সালাম টালাম কিছু দিতাম, কিন্তু তিনি একবারও ভালো করে তাকালেন না আমার দিকে। আমি বারান্দায় একটা চেয়ার টেনে বসে রইলাম। একজন প্রফেসর সাহেব সম্ভবত রাউন্ড দিতে বের হয়েছেন। তার সঙ্গে 3 জন ছাত্র, একজন নার্স।
প্রফেসর সাহেবকে খুব মেজাজি মনে হলো। যাকে দেখছেন তাকেই ধমকাচ্ছেন। আমার সামনে এসে থমকে দাঁড়ালেন। আপনি কি রোগী? জি। বাইরে বসে আছেন কেন? এমনি বসে আছি। যান, ঘরে যান। ঘরে গিয়ে ঢুকলাম। প্রফেসর সাহেব বুড়ো ভদ্রলোকের দিকে আগুন চোখে তাকালেন, কিন্তু কিছু বললেন না। বুড়ো ভদ্রলোক নিঃশব্দে বেরিয়ে গেলেন। আমাকে বললেন, আপনার ওপেনিং এর ডেট দিয়েছে? আরে, অপারেশনের ডেট হয়েছে কিনা? জি না। প্রিলিমিনারি টেস্ট? এখনো কিছু হয়নি। সে কি? আমি মাত্র গতকাল এসেছি। তাতে কি 24 ঘন্টা তো পার হলো। এই যে ইয়াং ডক্টরস, তোমরা করছো কি? ইন্টার্নি ডাক্তাররা নার্ভাস ভঙ্গিতে মুখ চাওয়াচাই করতে লাগলো। ডাক্তার সাহেব এগিয়ে এলেন আমার রুমমেটের দিকে। জুবাই সাহেব আছেন কেমন? ভালো। কি পড়ছেন? থ্রিলার। ইন্টারেস্টিং নাকি? আছে মোটামুটি। আপনার অপারেশন শিডিউল হয়েছে তো? জি, কাল। কি নার্ভাস নাকি? না। দ্যাটস গুড। কখন টাইম দিয়েছে? সকাল 11টায়। আজ বেশি রাত জাগবেন না, শুয়ে পড়বেন। টেনশন কমাবার জন্য 2টা ট্যাবলেট দিচ্ছি, খেয়ে নিশ্চিত হয়ে ঘুমাবেন, ঠিক আছে? জুবাই সাহেব ঘুমাতে গেলেন না। রাত 11টা পর্যন্ত নিঃশব্দে থ্রিলার পড়তে লাগলেন। আমি একবার জিজ্ঞাসা করলাম, সিগারেট খেতে চান কিনা? নতুন 1 প্যাকেট দামি সিগারেট দিয়ে গেছে রহমান। দিনে 4টার বেশি খাবো না, এই চুক্তিতে। জুবাই সাহেব সিগারেটের আমন্ত্রণে সাড়া দিলেন না। আমি চাদর টেনে ঘুমোতে গেলাম। তখন তিনি ডাকলেন, ফরিদ সাহেব। বলুন। লক্ষ্য করেছেন অ্যানি আজ আসেনি? জি, লক্ষ্য করেছি। আপনার কথাও ঠিক হতে পারে। কিসের কথা বলছেন? ওই যে বলছিলেন অ্যানি রাগ করেছে কিন্তু জানতে দেয়নি। কাল আমার অপারেশন, আজ তার আসা উচিত ছিল। ঝড় বৃষ্টি হচ্ছিল, আসতে পারেনি। ঝড় বৃষ্টির মধ্যে তো অনেকেই এসেছে। তাছাড়া সে আসবে গাড়িতে। ঝড় বৃষ্টিতে তার কি অসুবিধা? হয়তো মন খারাপ বলে আসেননি, কিংবা হয়তো শরীর খারাপ। দিন একটা সিগারেট। মন খারাপের কথা যেটা বললেন সেটাই বোধহয় ঠিক। ওকে আপনার কেমন লাগলো? ভালো। শুধু ভালো? বেশ ভালো। ও একটি এক্সেপশনাল মেয়ে। দূর থেকে এতটা বোঝা যায় না। ভালো করে না মিশলে আপনি বুঝবেন না। অ্যানির সঙ্গে পরিচয় হয় ভাগ্যের ব্যাপার। পরিচয়টা আর স্থায়ী হলো না। এখন এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? আমি নিজেও একজন ডাক্তার। দিন, আর একটা সিগারেট দিন। আমি একটু অবাক হয়ে প্যাকেট বাড়িয়ে দিলাম। ফরিদ সাহেব, আপনি কি বিয়ে করেছেন? না। বিয়ে করেননি কেন? বিয়ে করার মতো সামর্থ্য কখনো হয়নি। শুধু এই জন্য বিয়ে করলেন না? হ্যাঁ, এই জন্যই। কোন মেয়ের সঙ্গে কি কখনো পরিচয় হয়েছে? আপনি যে অর্থে বলছেন সে অর্থে হয়নি। ভালো লাগেনি কাউকে? লেগেছে। তাদের কাউকে কি তা বলতে বলেছেন? না, বলা হয়নি। ফরিদ সাহেব। জি। বলেননি কেন? সাহস হয়নি। বলা উচিত ছিল। অ্যানিকে কিছু বলার সাহস আমারও ছিল না। আমি মেয়েদের সঙ্গে কথা বলতে পারি না। আর দেখছেন তো আমাকে, বাঁশ গাছের মতো লম্বা। মেডিকেল কলেজ আমার নাম ছিল বেঙ্গল ব্যাম্বো, বাংলাদেশের বাঁশ। তবু আমি সাহস করে বলেছিলাম। অ্যানিও কি ডাক্তার? হ্যাঁ, সেও ডাক্তার। আমরা এক ইয়ারেই পাশ করি। জুবাই সাহেব, ঘুমিয়ে পড়েন। আজ রাতটা আমি জেগে থাকতে চাই। আজ সারাদিন কি ভেবে রেখেছিলাম জানেন? কি? অ্যানিকে বলবো রাতটা এখানে থেকে যেতে, গল্প করে কাটিয়ে দেওয়া যেত। আপনিও গল্প করতেন আমাদের সঙ্গে। অসুবিধা কি ছিল কিছু? কি বলেন? না, অসুবিধা আর কি। আপনি কি মৃত্যুর কথা ভাবেন ফরিদ সাহেব? হাসপাতালে আসবার আগে ভাবতাম, এখন ভাবি না। এর কারণ কি জানেন? না, জানি না। ভিজিটিং আওয়ার 4টায়। বাবা 3টার সময় উপস্থিত। গেটে আটকে রেখেছিল। তিনি হইচই চেঁচামেচি করে চলে এসেছেন। কে রে, আছিস কেমন? ভালো। চিঠি পেয়েছেন তো? হ্যাঁ। আজই পেয়েছেন? হ্যাঁ, আজই পেয়েছি। টাকাটা তুলেছিস? না, ড্রাফট জমা দিয়েছি। ক্যাশ হতে সময় লাগবে। কতদিন লাগবে? এই ধরেন দিন 7।
কত টাকা তা তো জিজ্ঞাসা করলেন না। কত টাকা? লাখখানিক হতে পারে। বলিস কি? আরো পাঠাবে। দেখেন, চিঠিটা পড়ে দেখেন। বাবা 4-5 বার চিঠিটা পড়লেন। এখনো বোধহয় ঠিক বিশ্বাস করতে পারছেন না। আমি বললাম, রাজার হালে থাকবেন, এখন চিন্তা নেই কিছু। বাড়ি বানাতে চাইলে বানাতে পারেন, কিংবা টাকাটা ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট দিয়ে চলতে পারেন, যেটা ভালো মনে করেন। বাড়ি বানানোই ভালো, একটা স্থায়ী ঠিকানা দরকার। বাবুল তো দেশে বেড়াতে টেড়াতে আসবে, উঠবে কোথায়? ওঠার জায়গা দরকার তো। তা ঠিক। আর কিছু থাকার না থাক, একটা বাড়ি সবার থাকা দরকার, একটা ঠিকানা থাকে, মানুষের একটা ঠিকানা দরকার। ফিলোসফারের মতো কথা বলছেন আমাদের বাবা, ফিলোসফার অ্যান্ড ফ্রেন্ড। আমি তার মুখের দিকে তাকালাম। সে মুখে বিস্ময় এবং আনন্দ, যেন চমৎকার একটি স্বপ্ন দেখেছেন এবং বুঝতে পারছেন এটা স্বপ্ন, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। আমি হালকা স্বরে বললাম, বাবা, অনুকে আপনাদের বাড়িতে এনে রাখবেন? ওর অনেক কষ্ট। ওর আবার কিসের কষ্ট? টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, 2টা নতুন দোকান কিনেছে, উত্তরায় প্লট কিনেছে। অভাবের কষ্ট ছাড়াও আরো সব কষ্ট আছে বাবা, আমি জানি ও খুব কষ্টে আছে। আপনি কি চাটা কিছু খাবেন? ফ্লাস্কে চা আছে। দে, খাই একটু চা, বড় পরিশ্রম হয়েছে। শুয়ে থাকবেন? না না, শুয়ে থাকবো না। বাবা আগ্রহ নিয়ে চা খেতে লাগলেন। বড় মায়া লাগলো, এতটা বয়স হয়েছে তার বোঝাই যায় না। তোর এখানে আরেকজন থাকে না? ওনার আজ সকালে অপারেশন হয়েছে, ভালো আছেন, বেশ ভালো। ডাক্তাররা যা ভেবেছিলেন তা না, ভদ্রলোক সুস্থ হয়ে ঘরে ফিরবেন। তোর অপারেশন কবে? এখনো ডেট দিতে পারেনি, আরো সপ্তাহখানেক লাগবে বোধহয়। আপনি আর কিছু খাবেন? এখানে মঞ্জু বলে একজন আছে, তাকে বললেই সে এনে দেবে। খিদে লাগছে? হ্যাঁ। কি খাবেন? ভালো প্যাটিস আছে, আনাবো? আনা। বাবা চেয়ারে পা উঠিয়ে বসে রইলেন। আমি বললাম, টাকাটা ক্যাশ হলেই করিম সাহেব আমাকে খবর দেবেন, তাদের ব্যাংকে জমা দিয়েছি। করিম সাহেবকে চেনেন তো? আমার পাশের ঘরে থাকেন। চিনি। অপারেশনে আমার যদি ভালো মন্দ কিছু হয়েও যায় তাতে অসুবিধা হবে না, করিম সাহেব ব্যবস্থা করে দেবেন। আপনার নাম চেক লিখে ওনার কাছে দিয়ে রেখেছি। বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন, যেন আমার কথা ঠিক বুঝতে পারছেন না। এমন কোন রহস্যময় কথা তো আমি বলছি না। তোর অসুখটা কি? আপনি জানেন না? না, তুই তো ভালো করে কিছু বলিসনি। আমার পেটের নালিতে টিউমার হয়েছে। টিউমারটা খারাপ ধরনের হতে পারে, আবার নাও হতে পারে। পেট না কাটলে ডাক্তাররা বুঝতে পারবেন না। বাবা উঠে দাঁড়ালেন, থেমে থেমে বললেন, কাল আবার আসবে। দরকার নেই, কেন শুধু শুধু কষ্ট করবেন? আমার কোন মাসে জন্ম হয়েছিল আপনার মনে আছে? ডিসেম্বর না জানুয়ারি? কেন? না, এমনি, কোনো কারণ টারণ নেই। তুই কি কোনো কারণে আমার উপর রাগ করেছিস? রাগ করবো কেন? টাকা চেয়েছিলে, টাকা তো তুমি পেয়ে গেছো। টাকা তুইও চেয়েছিলি, দেইনি। ছিল না তাই দেননি, রাগ করবো কেন? বাবা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্ষীণ স্বরে বললেন, ছিল, আমার কাছে ছিল। আমার অপারেশন ডেট দিয়েছে বুধবার সকাল 9টায়। যে প্রফেসর অপারেশন করবেন তিনি একদিন দেখা করতে এলেন। হাসতে হাসতে বললেন, কি ভাই, কেমন আছেন? ভালোই আছি। ভয় লাগছে নাকি? জি না। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, আমি কি আপনাকে ওই গল্পটা বলেছিলাম, ওই যে অপারেশন? জি, এই গল্পটা বলেছেন। এই দেখেন, এই গল্প আমি 2-3 বার করে বলি। আরেকটা শোনেন। হাতির পেটে অপারেশন হবে, যন্ত্রপাতি সব পেট কেটে ভেতরে নামিয়ে দেওয়া হয়েছে। 2জন নার্সও ঢুকেছে পেটে। ডাক্তার সাহেব অপারেশন শেষ করে স্টিচ করবার পর আটকে উঠে বললেন, আরে নার্স 2জন কোথায়? হাসার মতো কিছুই নেই, তবু আমি হাসলাম। ডাক্তার সাহেবও প্রাণ খুলে হাসলেন। বেশ লাগলো ভদ্রলোককে। আমি বললাম, ডাক্তার সাহেব, আপনি কি সব রোগীর সাথে আপনার অপারেশনের আগে দেখা করেন? হ্যাঁ, করি। কেন? রোগীরা সাহস পায়, আমি নিজেও কেন জানি সাহস পাই।
আসলে আমি একজন ভীতু মানুষ, সার্জারি পড়াটা আমার ঠিক হয়নি। তিনি আবারও ঘর কাঁপিয়ে হাসলেন। বেশ মানুষ। আমার পাশের বেডের নতুন রোগী 12-13 বছরের একটি বাচ্চা ছেলে। সে ডাক্তার সাহেবের সাথে হাসল। ডাক্তার সাহেব বললেন, তোমার নাম কি খোকা? টগর। টগর আবার কিরকম নাম? ফুলের নাম। ফুলের নাম তো হয় মেয়েদের, বকুল, কদম, পারুল। ফুলের নামে ছেলেদের নাম হওয়া উচিত না, ছেলেদের নাম হওয়া উচিত ফলের নামে, যেমন আপেল, কলা। টগর খুব হাসলো। এই ছেলেটিও জুবায়ের সাহেবের মতো হাসে না, কথা বলে না, সবসময় মুখ কালো করে বসে থাকে। আনন্দ মেলার পাতা উল্টায়। ছেলেটির মা নেই বোধ হয়। তার বড় বোন রোজ আসে এবং ছেলেটিকে জড়িয়ে ধরে বসে থাকে। চমৎকার একটি দৃশ্য। টগর বড় লজ্জা পায়, আর চোখে বারবার তাকায় আমার দিকে। আমি ভান করি যেন কিচ্ছু দেখছি না। রাতের বেলা সে প্রায় ফিসফিস করে আমাকে বলে। আমি যদি বলি কি, সে সাড়া দেয় না। বড় লাজুক ছেলে। আমি তাকে জুবায়ের সাহেবের কথা বলি। তিনি কেমন ভয় পেয়েছিলেন। ভোরবেলা যখন তাকে নিতে আসে তখন কেমন কাঁদতে শুরু করেন, কিন্তু কি অদ্ভুত ভাবে না হাসি মুখে ঘরে ফিরে যান। ছেলেটি এই গল্প বারবার শুনতে চায়। এটি এমন গল্প যা কখনো পুরনো হবে না। টগর চোখ বড় বড় করে বলে, ওনার অসুখ পুরোপুরি সেরে গেছে? হ্যাঁ, এবং তোমারও সারবে। কেমন করে জানেন? জানি জানি। কেমন করে জানেন সেটা বলেন। তা বলবো না, এটা গোপন কথা। আমার সব কথা শুনে এসে হাসে। সম্ভবত আমার কথা বিশ্বাস করে। শিশুরা সবকিছুই বিশ্বাস করে। অপারেশনের 2 দিন আগে বড় ভাই দেখা করতে এলেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, হাতে আপেলের একটা প্যাকেট। কিরে, কেমন আছিস? ভালো। এত বড় একটা ব্যাপার, তুই আমাকে মুখের কথাটা বললি না। বলতে গিয়েছিলাম, আপনাকে পাইনি। চিঠি তো দিয়েছি। আমার উপর সবার রাগ। এর কারণটা তো আমার জানা দরকার। রাগ হবে কেন? সংসারের জন্য কি আমি কিছু করিনি? অনুর বিয়ের খরচ কে দিয়েছে? আপনি দিয়েছেন, আর কে দেবে? তোর আয়ের পরীক্ষার ফিস, কলেজের বেতন, আমি এসব দেইনি? হ্যাঁ দিয়েছেন। এখনো তো প্রতি মাসের 3 তারিখে বাবা এসে আমার কাছ থেকে 100 টাকা নিয়ে যান হাত খরচ। নেন না? এটা আমি জানতাম না। বাবার কথাবার্তায় কখনো প্রকাশ পায়নি। অনেক কিছু আমার দরকার ছিল করার, আমি করতে পারিনি। কিন্তু তোরাও আমার জন্য কিছু করিসনি। পুরনো কথা বাদ দিন। বাদ দেব কেন? তোর ভাবি হাত ভেঙে 1 মাস পরে রইল হাসপাতালে। কেউ তোরা গিয়েছিলি তাকে দেখতে? স্বীকার করলাম সে ভালো মেয়ে না, ঝগড়াটে, কিন্তু মানুষ তো। ডাক্তার বলল হাত কেটে বাদ দিতে হবে। কি কষ্ট, কি দৌড়াদৌড়ি। কেউ এসেছিলি দেখতে? হাত কেটে বাদ দিতে হবে এটা শুনিনি। বড় ভাই আমাকে লজ্জায় ফেলে দিয়ে ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলেন। টগর অবাক হয়ে দৃশ্যটা দেখল। তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল। আমি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললাম, ভাবি কেমন আছেন? বাচ্চারা? ভালোই, ওরা সবাই এসেছে, নিচে আছে। ওমা, নিচে কেন? আমি আগে এসেছি তোর সঙ্গে ফয়সালা করতে। কেন এত বড় একটা ব্যাপারে আমি কিছু জানলাম না। আমার ভুল হয়ে গেছে, বাদ দিন। ভুলটা করলি সেটা বল। কেন? তোকে বলতে হবে কেন করলি এই ভুলটা। কাউকে কিছু বলতে ইচ্ছে করে না। আপনি আমার চিঠি কি আজই পেয়েছেন? না, গত পরশু পেয়েছি। ভাবছিলাম আসবো না। এসে ভালো করেছেন। আমি এলে না এলে কারোর কিছু যায় আসে না। আমি আবার কে? তোর এখানে সিগারেট খাওয়া যায়? যায়, খান। নেন, আমার কাছে ভালো সিগারেট আছে। বাবা এখন বিরাট বড় লোক, শুনেছেন? হ্যাঁ, তোর চিঠিতে পড়লাম। বাবা আমাকে কিছু বলেনি। আপনি দেখে শুনে বাবাকে একটা ছোটখাটো বাড়ি বানিয়ে দিন। তার বাড়ির খুব শখ। আমি কেন, তুই দে। আমি কিছু বললাম না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে দীর্ঘ সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার চোখ মুখ মুছতে শুরু করলেন। আমি কি ভয় পাচ্ছি? মনে হয় পাচ্ছি। সারাক্ষণ কেমন এক নতুন ধরনের শূন্যতা অনুভব করতে শুরু করেছি। যেন সবকিছুই আছে, তবুও কিছুই নেই। স্বপ্নের দেখার মতো ব্যাপার,
সবকিছুই ঘটছে, অথচ কিছুই ঘটছে না। মনের ভেতর কোথায় যেন চাপা একটি উত্তেজনা অনুভব করছি। সেই উত্তেজনাটা কি কারণে তাও স্পষ্ট নয়। গত রাতে অনেকক্ষণ জেগে থেকে ঘুমোতে গেলাম। ঘুমাবার আগে আগে মুখে বসন্তের দাগওয়ালা একজন নার্স এসে বলল, আপনি কি ওষুধ খেয়েছেন? কোন ওষুধের কথা বলছে বুঝতে পারলাম না, তবু হাসি মুখে বললাম, হ্যাঁ। ঘুমিয়ে পড়ুন, জেগে আছেন কেন? মেয়েটির চেহারা ভালো নয়, কিন্তু এমন মিষ্টি গলার স্বর যে বারবার শুনতে ইচ্ছা করে। ঘুম আসতে অনেক দেরি হলো এবং আশ্চর্য চমৎকার একটা স্বপ্ন দেখলাম। কে যেন বলেছিল ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে কেউ স্বপ্ন দেখে না। কথাটা সত্যি নয়। আমি দেখলাম জেসমিন হাসপাতালে আমাকে দেখতে এসেছে। পিকনিকে যে শাড়ি পরে গিয়েছিল সেই শাড়ি তার গায়ে, গলায় চিকন একটা চেন, চুল বেনি করে বাঁধা। আমার স্বপ্ন হলো বাস্তবের চেয়েও স্পষ্ট। ঘুমের মধ্যে আমি তার গায়ের ঘ্রাণ পেলাম। জেসমিন বলল, আপনাকে দেখতে এলাম। অবেলায় ঘুমাচ্ছেন কেন? উঠুন তো। আমি উঠে বসলাম। সঙ্গে সঙ্গে স্বপ্নটা অন্যরকম হয়ে গেল। দেখলাম হাসপাতাল না, আমি আছি আমার মেসে। জেসমিন চুল আঁচড়াচ্ছে জানালার কাছে দাঁড়িয়ে। তার চুল এখন আর বেনি করা নয়, খুলে দেয়া। সে চুল হাওয়ায় উঠছে। স্বপ্নে সবকিছুই স্বাভাবিক মনে হয়। হাসপাতাল থেকে মেসে চলে আসার দৃশ্যটি আমার কাছে খুবই স্বাভাবিক মনে হলো। একবার অবশ্যই অস্পষ্টভাবে মনে হলো এটা সত্যি নয়, এটা নিশ্চয়ই স্বপ্ন। হয়তো এক্ষুনি আমার ঘুম ভেঙে যাবে। জেসমিন চুল বাঁধতে বাঁধতে বলবে, ইস, আপা শাড়িটা ছিঁড়ে ফেলেছে, অনেক রাগ করেছে। এটা শুনে সে হাসবে, আমিও হাসতে শুরু করলাম। শাড়ি ছেঁড়ার প্রসঙ্গে দুজনের হাসার ব্যাপারটি মোটেও অস্বাভাবিক বলে মনে হলো না, যেন এটাই স্বাভাবিক। স্বপ্ন কত অর্থহীন, তাই না? জেগে উঠে দেখে বালিশ ভিজে গেছে। অর্থহীন হাসাহাসির একটি স্বপ্ন দেখেও খুব কেঁদেছি। জেসমিন, জেসমিন, তোমার সঙ্গে এ জীবনে বোধহয় আর দেখা হবে না। এ জীবনের পরেও কি অন্য কোনো জীবন আছে? অনন্ত নক্ষত্র বিধির কোথাও কি আবার দেখবো তোমাকে? মাথার উপর উজ্জ্বল আলো, চারদিকে মুখোশ পরা সব মানুষ। সবাই বড্ড বেশি চুপচাপ। আমার একটু শীত করছে। কে একজন আমার নাকের উপর কি একটা চেপে ধরে বললেন, সহজভাবে নিঃশ্বাস নিন। বকুল ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছি। নেত্রকোনায় আমাদের বাড়ির পাশে বকুল গাছের প্রচুর ফুল ফুটত। সেই বকুল গাছে একবার কে চাকু দিয়ে লিখল, ফরিদ যোগ নীলু। নীলু ফুড কন্ট্রোলার সাহেবের বড় মেয়ে। বাবা সেই লেখা পরে আমাকে উঠোনে চিৎ করে ফেলে পেটে পা দিয়ে চেপে ধরে বললেন, বেশি রস হয়েছে, গাছে প্রেমপত্র লেখা হচ্ছে। নীলু এখন কোথায় আছে? কত বড় হয়েছে সে? সে কি দেখতে আগের মতোই আছে না বদলে গেছে? সবাই আমরা বলতে চাই কেন? আবার কে যেন বললেন, সহজভাবে নিঃশ্বাস নিন। তার কথা অনেক দূর থেকে আসছে। আমি মনে মনে বললাম, আপনার আমাকে বাঁচিয়ে তুলুন। একটি খুব জরুরি কথা আমার বলা হয়নি। অস্পষ্টভাবে কেউ যেন বলল, কি সেই কথা? কি কথা সেটার মনে পড়ছে না। আমি প্রাণপণে মনে করার চেষ্টা করলাম। বকুল ফুলের গন্ধের সঙ্গে সেই কথা মিশে গেছে, কিছুতেই আলাদা করা যাচ্ছে না। কে যেন গম্ভীর স্বরে বলল, তাড়াতাড়ি মনে করবার চেষ্টা করুন, সময় নেই। হ্যাঁ, মনে পড়েছে। আমি খুব স্পষ্ট বললাম, আমি সবাইকে ভালোবাসি। এই কথাটি কখনো কাউকে বলা হয়নি। আমাকে বলার সুযোগ দিন। ডাক্তারের কথা শুনতে পাচ্ছি। তিনি বলছেন, আপনি বড্ড নড়াচড়া করছেন, সহজভাবে শ্বাস নিন। আমি শ্বাস নেই। বকুল ফুলের গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। খুব ভালো লাগছে এটা।